ঘুমে প্রায় বিভোর হয়ে গিয়েছি। এমন সময় লক্ষ্য করলাম কেউ একজন আমার ঠোঁট জোড়াতে চুমু খাচ্ছে। শরীর অনেক ক্লান্ত, তাই চোখ মেলে তাকাবার মতন শক্তি জোগাতে পারছি না যে কে আমার ঠোঁট জোড়াতে চুমু খাচ্ছে। তার মধ্যে মাতাল করা একটা স্মেল নাকে ভেসে আসছে। একটু পর ফজরের আজান হলো। আজানের সুর শুনে লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেলাম। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আর বেশ অবাক হলাম কাউকে না দেখতে পেয়ে। কারণ একটু আগে কিছু একটা অনুভব করছিলাম আমি। কেউ একজন আমার ঠোঁট জোড়ায় চুমু খাচ্ছিল। মাথায় যেন কিছুই ঢুকছে না। ধুর, আমার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি মনে হয় ঘুমের ঘোরে উল্টোপাল্টা স্বপ্ন দেখেছি। এদিকে বিছানা ছেড়ে উঠে গিয়ে উজু করে নিলাম, কারণ ফজরের নামাজ পড়তে হবে। নামাজ শেষ করে খাটের উপর বসে আছি। তখনই অনুভব করলাম আমার ঠোঁটজোড়া মধুর মতো মিষ্টি হয়ে আছে। মনে হয় যেন কয়েকশো কেজি মধু আমি শ্রবণ করেছি। এমন সময় আমার সৎ মা চেঁচিয়ে উঠল। এই যে নবাব ছিলেন, বিছানা ছেড়ে উঠে পড়ুন আর রেডি হয়ে কাজে চলে যান। আজকে রাতে যেন 5,000 টাকা হাতে পায়। আম্মু, এত টাকা কই পাবো আমি? আমার সারাদিনের কামাই মিলেও তো হাজারখানেক টাকা হবে না। সেখানে 5,000 টাকা কিভাবে কি? সে আমি জানি না। বাসায় বাজার শেষ হয়ে আসছে, বাজার করতে হবে। তুমি টাকা কিভাবে জোগাড় করবে সে তুমি জানো। এত কিছু আমার ভেবে লাভ নাই। আমার চাই শুধু টাকা, যা এবার ফটাফট দিয়ে কাজে লেগে যাও। চুপচাপ বসে আছি। আজ মা বেঁচে নেই বলে এমন অত্যাচার সহ্য করতে হচ্ছে আমাকে। এখনো রাত শেষ হয়নি, আর উনি এসে পাহাড় সমান বোঝা চাপিয়ে দিল। তখনই বললাম, আচ্ছা মা, আমায় কিছু খেতে দাও, খেয়ে কাজে চলে যাচ্ছে। খাবার মতো কোনো কিছু নেই ঘরে, আর থাকলেও সেটা আমার আর আমার মেয়ের জন্য। না খেয়েই কাজে চলে যাও। রাতে এসে 5,000 টাকা বুঝিয়ে দেবে, তারপরে তোমার কপালে খাবার জুটবে। সৎ মায়ের কথা শুনে চোখজোড়া ঘোলাটে হয়ে আসছে। আসলেই মা আর সৎ মায়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সারাটা দিন কুলির মতো খাটাখাটনি করব, কিন্তু তাও দিন শেষে সুখ জিনিসটা কপালে জুটবে না। অতঃপর না খেয়ে রাতের শেষ ভাগে বেরিয়ে পড়লাম কাজের জন্য। স্টেশনের দিকে হাঁটা দিয়েছে। চলুন, যেতে যেতে পরিচিত হয়ে নেই। আমার নাম তো সকলেই জানেন, নতুন করে বলার কিছু নেই। পড়ালেখা ইন্টার পর্যন্ত করার সুযোগ হয়েছিল। পরে সৎ মায়ের কারণে বাবা আমার পড়ালেখা অফ করে দেয়। পরিবার বলতে তেমন কেউই নেই আমার। সৎ মা আর বাবা, আর আমার সৎ একটা বোন আছে, নাম হচ্ছে সামিয়া। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জেনে যাবেন। এদিকে স্টেশনে গিয়ে দেখি কেউ নাই। অতবার চুপচাপ বসে আছি। কি করব? কিভাবে আগামীকাল রাতের মধ্যে 5,000 টাকা জোগাড় করব ভেবে পাচ্ছি না। সকাল 7টা থেকে আবার কাজে যেতে হবে। ভেবেছি স্টেশনে এসে হয়তো কুলিগিরি করে আলাদা কিছু পয়সা কামাবো, কিন্তু তা আর হলো না। এমন সময় অল্প বয়সী একটা মেয়ে আমার দিকে এগিয়ে আসে। এই যে শুনছেন। হ্যাঁ বলুন, বলে মেয়েটার দিকে তাকাতেই আমার চোখ কপালে উঠে যায়। হা করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। একটা মেয়ে এতটা সুন্দর কি করে হতে পারে? তার নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারতাম না। মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে। এই যে এমন করে কি দেখেন? মেয়েটার কথা শুনে হুঁশ ফিরে আসে। না, কিছু না। আমার একটা উপকার করতে পারবেন? তার বিনিময়ে আপনার যত টাকা লাগবে আমি দিব। জি, কি কাজ বলুন? আমাকে আপনার শহরটা ঘুরিয়ে দেখাবেন। সারা শহর ঘুরবো, আর আপনি আমার সাথে থাকবেন। খুশিতে ভিতরটা ফেটে যাচ্ছে আমার। যাক, বেশি না, 5,000 টাকা দাবি করব। আচ্ছা, কিন্তু 5,000 টাকা দিতে হবে আমাকে। ওকে, দিব। সেদিন আর কাজে গেলাম না। মেয়েটাকে নিয়ে সারা শহর ঘুরব। দিনের আলো ফুটেছে হালকা হালকা। একটা সিএনজি ঠিক করলাম। শুরুতে ওনাকে আমাদের শহরের সবচাইতে বড় পার্কটাতে ঘুরব। সিএনজিতে বসে আছি। ঠিক তখনই রাতের সেই মাতাল করা ইসমাইলটা নাকে আসলো। বেশ অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে, কিন্তু কিছুই বললাম না। সিএনজিওয়ালা মামা পার্কের সামনে গিয়ে থামালো। উনি ভাড়াটা চুকিয়ে দিল। তারপর ওনাকে নিয়ে পার্কের ভিতরে ঢুকলাম। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, কারণ আমার জামা কাপড়ের ঠিক ঠিকানা নাই। তার উপর উনি দামি জামাকাপড় পরে আছে। মানুষের মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মানুষ তো ভাবছে যে মেয়েটা আমার কিছু হয়তো হতে পারে। সারাদিন এভাবে ঘোরাঘুরি করলাম ওনাকে নিয়ে। বিকেলবেলায় একটা রেস্টুরেন্টে গেলাম। খাবার খেয়ে যেই না বের হব, তখনই কয়েকজন ছেলে আমাদের পথ আটকায় আর ওনার সাথে অসভ্যতাম শুরু করে। এটা দেখে তো আমার মেজাজটা খারাপ হয়ে যায়। অতপর ছেলেটার গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। এদিকে বাকি অন্য ছেলেগুলো এসে আমার হাতের মধ্যে ছুরি চালিয়ে দিল। সাথে সাথে হাত থেকে ফুলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। আর কয়েকজন ছেলে এসে আমাকে পিছন থেকে ঝাপটে ধরে ফেললো। নড়াচড়া করার মতো কোনো স্কোপ পাচ্ছিলাম না। আর যাকে থাপড় মেরেছি সেই ছেলেটা ওনার গায়ের মধ্যে হাত দিয়ে বসে। ভিতরটা রাগে ফেটে যাচ্ছে। একটা মেয়ের ইজ্জত নষ্ট হচ্ছে আমার চোখের সামনে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। হঠাৎ এই ছেলেটা বিকট আওয়াজ করে চেঁচিয়ে ওঠে আর মাটিতে পড়ে যায়। যারা আমাকে পাকড়ে ধরেছিল তারা আমাকে ছেড়ে দিয়ে ওনার দিকে এগিয়ে যায়। ছেলেগুলো সেম ভাবে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে।
কি হচ্ছে মাথায় তো কিছুই কাজ করছে না। উনি কি এমন করলো যে ছেলেগুলো মাটিতে লুটে পড়লো? উনি আমার দিকে এগিয়ে আসছে, এদিকে এখনো আমার হাত থেকে অঝরে রক্ত পড়ছে। এই দেখি আপনার হাতে কতটুকু লেগেছে। না ম্যাডাম, কিছু হয়নি, আমি ঠিক আছে। এই ছেলে, একদম বেশি কথা বলবেন না, হাতটা দেখাতে বলেছি। হাতটা ওনার দিকে এগিয়ে দিলাম। আল্লাহ, হাতটা তো দেখে অনেকটা কেটে গেছে। দেখি চলেন আমার সাথে। উনি আমাকে নিয়ে গিয়ে একটা জায়গায় বসায়। দেখি চোখ বন্ধ করেন। কেন কেন? চোখ কেন বন্ধ করব? আরে যেটা বলছি সেটা করেন। চোখ বন্ধ করতে উনি আমার হাতটা ধরে ক্ষত জায়গাটার মধ্যে একটা চুমু বসিয়ে দিল। হাজার বোল্টের একটা শট খেলাম। আল্লাহ, কি করলো উনি এটা? হ্যাঁ, এবার চোখ খুলুন। অতপর চোখ খুলে দেখি হাতের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, আর এখন ব্যথাও লাগছে না। কি করলেন আপনি এটা? যা করার করেছি, সেটা আপনার না জানলেও চলবে। এখন চলেন। আচ্ছা চলেন। তারপর ওনাকে নিয়ে আবার গাড়িতে উঠে গেলাম। শোনেন, বাসায় গিয়ে রেস্ট করবেন। আর এই যে খামটা নিন, বাসায় গিয়ে খুলবেন সেটা। অতপর উনি আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। অবাক চোখে তাকিয়ে আছি ওনার চলে যাওয়ার দিকে। মানুষটা খুব ভালো, কিন্তু কে উনি? কি তার পরিচয়? কোথায় থাকেন? কি নাম? কিছুই জানা হলো না। সারাদিন কোন এক মোহের মধ্যে দিয়ে পার হয়ে গেল। এদিকে মাগরিব হয়ে এসেছে প্রায়। বাসায় ঢুকতেই সৎমা চেঁচামেচি শুরু করলো। তুই এত আগে বাড়ি কেন এসেছিস? শরীর ভালো না, তাই চলে এসেছে। আমার টাকা এনেছিস? না, টাকা জোগাড় হয়নি। নবাবজাদা, আজ শুধু খেতে আসিস তুই? তোর খাওয়া দাওয়া সব বন্ধ। এদিকে রুমে এসে বসে আছি। ওনার দেওয়া খামটা পকেট থেকে বের করে খুললাম। খামটা যেই না খুললাম, আমার চোখ জোড়া কপাল উঠে গেল। 1000 টাকার নোট সব কয়টা, কম হলেও 50,000 টাকা তো হবেই। অতপর সেখান থেকে 10,000 টাকা নিয়ে সৎ মায়ের কাছে চলে গেলাম। গিয়ে সজোরে ওনার মুখের উপর ছুড়ে মারলাম টাকাগুলো। ধরেন আপনার টাকা। 5,000 টাকা বলেছিলেন না, 10,000 টাকা দিচ্ছি। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি কোনোদিন কারো মা হওয়ার যোগ্যতা রাখেন না। যে মা টাকার জন্য নিজের সন্তানকে খাবার দেয় না, সে মা নামের কলঙ্ক। বলেই রুম থেকে বের হয়ে আসলাম। অতপর ছাদে দাঁড়িয়ে আছি। এমন সময় আব্বু এসে শাসিয়ে গেল যে সৎ মার সাথে কেন বেয়াদবি করেছি। নেক্সট টাইম যদি করি তাহলে আমাকে ঘর ছাড়া করবে। হা, কপাল আমার। বাবাও দুঃখটা বুঝবে না, সবাই খালি নিজের মতো করে চাপিয়ে দিয়ে চলে যায়। রাতে আর খাবার খেলাম না। বাবার কথা শোনার পর আর খাওয়ার ইচ্ছেটাই নেই। রাত 2টো বাজে। চোখ বুজে শুয়ে আছি, ঘুম আসছে না। এমন সময় কিছু একটা অনুভব করলাম। চোখটা হালকা করে মেলে দেখি একটা ছায়ামূর্তি আমার পাশে বসে আছে। এটা দেখেই তো বুকের মধ্যে ধুকপুকানি শুরু হয়ে গেল। ছায়ামূর্তিটা বসা থেকে উঠে আমার শরীরটাকে নিজের দখল করে নিল। আমার উপরে শুয়ে ঠোঁটজোড়া নিজের দখলে করে নিয়েছে। তার মানে গতকাল কোনো স্বপ্ন দেখছিলাম না, সবটাই ক্লিয়ার হয়ে আসছে। ঠোঁটজোড়া চুমু খাওয়া, সেই মাতাল করা স্মেল। বিছানার পাশেই লাইটের সুইচ ছিল। টুস করে সুইচটা টিপে দিয়ে উঠে বসে পড়লাম। অবাক করা বিষয়, কাউকে দেখতে পেলাম না। কি হচ্ছেটা কি আমার সাথে? না, এর কিছু একটা করা দরকার। ওয়েট, বুদ্ধি পেয়েছি। বিছানা ছেড়ে উঠে রান্না করে চলে গেলাম। তারপর তেতো জাতীয় কিছু একটা ঠোঁটের উপর লাগিয়ে দিলাম। আমি জানি সে আবার আসবে। অতবার রুমে এসে লাইট অফ করে শুয়ে আছি। ঘন্টাখানিক পর আবার কারো উপস্থিতি টের পেলাম। আমি শিওর যে সেই ছায়ামূর্তিটারই কাজ। ছায়ামূর্তিটা এসে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটটাতে চুমু বসিয়ে দিল। বাছা ধন, এবার আর চুমু খেতে পারবে না। ঠোঁটে তেতো জিনিস লাগিয়ে রেখেছি। ছায়ামূর্তিটা আমাকে অবাক করে দিয়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল আমার গালের মধ্যে। থাপ্পড়টা এত জোরে মেরেছে যে যেন মনে হচ্ছে এখনই জান বের হয়ে যাবে। তখনই পাশ থেকে কারো কান্নার আওয়াজ ভেসে আসলো। কেউ একজন ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। এই কে? কে আমাকে থাপ্পড় মারলো? আবার একটা থাপ্পড় বসিয়ে দিল গালের মধ্যে। এবার আর কিছুই বললাম না, চুপচাপ গালে হাত দিয়ে বসে আছি। কারণ কথা বললে আবার যদি থাপ্পড় মেরে দেয়। অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো। তুই ঠোঁটে তেতো লাগিয়েছিস কেন? চুপ করে আছি, ভয়ে কোনো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। আওয়াজটা কেমন যেন একটা ভয়ঙ্কর ছিল। মনে হচ্ছে যেন কেউ আমার উপরে খুব রেগে কথা বলছে। কি রে, কথা বলছিস না কেন? না আরেকটা লাগিয়ে দিব? আমাকে কাঁদাস, হ্যাঁ? আসলে কে জানি আমার ঠোঁটে চুমু খাচ্ছিল, তাই তেতো লাগিয়ে দিয়েছি, যাতে করে চুমু খেতে না পারে। তুই আমার চুমু খাওয়ার ব্যাঘাত ঘটিয়েছিস। তোকে আজকে আমি শেষ করে দিব, বলে গলা চিপে ধরে। ছায়ামূর্তিটা গলা চেপে ধরেছে। মনে হচ্ছে যেন তার বড়া বাতে আমি ছাই দিয়েছি। নড়াচড়া করার মতো শক্তিটুকু পাচ্ছি না। দমটা মনে হচ্ছে এখনই বের হয়ে যাবে। তখনই মাথায় একটা বুদ্ধি আসলো। খাটের পাশে তো লাইটের সুইচ আছে, সেটা জ্বালিয়ে দেয়। কোনো মতে হাতটা সুইচের কাছে এগিয়ে নিলাম লাইটটা জ্বালাবো বলে। তখনই ছায়ামূর্তিটা আমার হাতটা চেপে ধরলো।
এই তোর কত বড় সাহস যে তুই আবার লাইট জ্বালাতে যাচ্ছিলি? একে একে দুইটা ভুল করলি তুই। প্লিজ আমাকে মাফ করে দেন, আপনার যা ইচ্ছা হয় করেন, কিন্তু প্লিজ গলাটা ছেড়ে দেন, আমার খুব কষ্ট হচ্ছে। ছায়ামূর্তিটি সাথে সাথে আমার গলা ছেড়ে দিল। হাফ ছেড়ে বাঁচলাম। মায়া লেগেছে তাই ছেড়ে দিয়েছি। দ্বিতীয়বার যেন এমন ধরনের ভুল আর না হয়। যাও এবার গিয়ে মুখে মিষ্টি জাতীয় কিছু লাগিয়ে এসো। আচ্ছা যাচ্ছি। হ্যাঁ যাও, কিন্তু ভুলেও লাইট অন করবে না। অন্ধকারে হাতিয়ে হাতিয়ে রান্নাঘরে চলে গেলাম। গিয়ে মধুর বোতলটা নিয়ে ঠোঁটের উপর মধু লাগিয়ে দিলাম। তারপর রুমে আসলাম। ছায়ামূর্তিটা বিছানার উপর বসে আছে। চেহারাটা দেখা যাচ্ছে না, তবে আবছা আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে কেউ একজন বসে আছে। অতঃপর কাছে যেতেই ছায়ামূর্তিটা আমাকে জড়িয়ে ধরল। অবাক হয়ে আছি, আল্লাহ, এ কি হচ্ছে আমার সাথে? কোন পেতনির পাল্লায় পড়লাম আমি? তখনই ছায়ামূর্তিটা বলে উঠল, এই যে একদম উল্টাপাল্টা ভাববে না, আমি কোনো পেতনি টেতনি না। ও মাই গড, দ্যাট, ও মাই গড। শর্ট খেয়ে কি সব উল্টোপাল্টা ইংলিশ বেরোচ্ছে মুখ দিয়ে। মনের কথা উনি কি করে জানলেন? না, আর কিছু ভাবা যাবে না। উল্টোপাল্টা কিছু ভাববো, পরে আবার ঘাড় মটকে দেবে। অনেক কিছু ভেবে ফেলেছো, এখন আমার কাজ আমাকে করতে দাও। কি কাজ? চুমু খাবো তোমার ঠোঁটে। ও আল্লাহ, এই ছায়ামূর্তিটা কি পেয়েছে আমার ঠোঁটে? ঠোঁটজোড়া আবার ছায়ামূর্তিটি নিজের দখলে করে নিল। পাক্কা 1 ঘন্টা পর ছেড়েছে আমাকে। জোরে জোরে শ্বাস নিচ্ছি, মনে হচ্ছে আমার কলেজাটা মুখ দিয়েই বের হয়ে যাবে। এই ছেলে শোনো। হাঁপানির জ্বালায় কথাও বেরোচ্ছে না মুখ দিয়ে, তাও বহু কষ্টে কথার জবাব দিলাম। হা, বলেন। কাল থেকে ওসব আর করবে না, মুখে তেতো টেতো কিছু লাগাবে না। আমি রোজ এসে তোমার ঠোঁটে চুমু খাবো। কাল থেকে যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে একদম ঠাটি একটা লাগিয়ে দিব। না না, আর কোনোদিন ভুলেও তেতোটা তো কিছুই লাগাবো না। কিন্তু একটা জিনিস বলেন তো, আপনি আমার ঠোঁটে কি পেয়েছেন? সেটা তোমার না জানলেও চলবে, সময় হলে সব জেনে যাবে। এখন আমি আসি, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। আচ্ছা, তা না হয় না বললেন, কিন্তু আপনি কি, বা আপনার নাম কি সেটা তো বলে যান। আমি পরিজগতের রানী, আমার নাম মাপসুরা। পরিপালক থেকে এসেছি আমি। আর হ্যাঁ শোনো, কখনো কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করে দুইটা বাক্য মুখে আনবে। বাতি সতুম যোদ নাম। তারপর ছায়ামূর্তিটা চলে গেল। ছায়ামূর্তি পড়ে এটা শোনার পর থেকে ভিতরে এক দফা একটা সুনামির মতো ঝড় বয়ে গেল। ইচ্ছে করছে নিজের কাঁঠাল বেচিতে চাপ দিয়ে নিজেই মরে যাই। এই জীবনটাকে কি লাভ? মানুষের কাছে কদর পেলাম না, আর সেখানে একটা পড়ে এসে পাপ্পে দিয়ে যাচ্ছে। সেই রাতে আর চোখ এক করতে পারলাম না। গা গরম হয়ে আসছে, মনে হচ্ছে জ্বর আসবে। ফজরের নামাজের সময় হয়ে এসেছে। বিছানা ছেড়ে উঠে নামাজ পড়ে নিলাম। গাটা এখন একটু হালকা হালকা লাগছে, জ্বরের ভাবটাও চলে গিয়েছে। একটু পর সৎমা দেখি নাস্তা নিয়ে রুমে হাজির। এই নে, তোর জন্য নিজে হাতে নাস্তা বানিয়ে নিচ্ছি। চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে আম্মুর দিকে। এ কি দেখছি আমি? এটা কি আসলেই আমার সৎমা? আরে এত অবাক হচ্ছিস কেন? কাল রাতে তুই 10,000 টাকা থেকে মনটা একদম খুশিতে ভরে গেছে। তার উপর তোর বাবা বললো মাহারা ছেলেটাকে নিজের মতো করে স্নেহ মমতা দিতে। তাই ভাবলাম তুই তোর সকাল সকাল কাজে যাবি, তোর জন্য ভালো কিছু নাস্তা বানিয়ে রাখি। সৎমার কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। দুনিয়ার মানুষ আসলেই বড়ই অদ্ভুত। চাহিদা পূরণ করতে পারলে সবার কাছে প্রিয় পাত্র হওয়া যায়। গতকাল সকালে খেতে পর্যন্ত দেয়নি, আর আজ এদিকে চুপচাপ বসে নাস্তা করে নিলাম। তারপর একটু রেস্ট করে কাজের জন্য বের হয়ে গেলাম, কারণ আজ সরাসরি ডিউটিতে যাব। স্টেশনে কাজের জন্য যেতে হবে না। অতঃপর ডিউটিতে যেতেই মালিক চেঁচিয়ে উঠলো আমার উপরে। কি রে, কাল আসিসনি কেন? মালিক, কালকে একটু বিজি ছিলাম, তাই আসতে পারিনি। আমার কাজের থেকেও তোর কাজ বড় হয়ে গেছে গা, যে বিজি ছিলি। ক্ষমা করে দিন মালিক, আর কোনোদিন এমন হবে না। এভাবে ক্ষমা করে দিন বললে তো আর হবে না, তোকে আজ সারাদিন ডিউটি করতে হবে। একটা পার্সেল দিয়ে বলল গ্রাহকের কাছে পৌঁছে দিতে। অমুক জায়গায় খাবারের পার্সেল অর্ডার করেছে। পার্সেলটা নিয়ে রওনা হলাম। হোন্ডা করে যাচ্ছি, এমন সময় চৌরাস্তার মোড়ে জ্যাম লেগে গিয়েছে। 30 মিনিট যাবৎ জ্যামে আটকে আছি। আমার সামনে বড় একটা মাইক্রো ছিল, তার একটু আগে একটা বড় ট্রাক, যেটাতে গাছ দিয়ে ভর্তি। জ্যাম ছুটে মাত্রই গাড়ি ঘোড়া চলতে শুরু করে দেয়। হঠাৎই সামনে যে ট্রাকটা ছিল সেটার বাঁধনটা খুলে গাছের কয়েকটা বড় বড় টুকরা রোডের উপরে পড়ে যায়। আমার সামনে যে মাইক্রোটা ছিল সেটা রানিং এ ছিল, যার ফলে গাছের টুকরোগুলো মাইক্রোটার উপরে গিয়ে আছড়ে পড়ে। আর মাইক্রোটা 2-3টা পোল্টি খেয়ে আমার হোন্ডার উপর বরাবরই এগিয়ে আসে। হায় আল্লাহ, আমি শেষ। আমি পুরো মাটির সাথে মিশে যাব। জীবনের শেষ নিঃশ্বাসটা মনে হয় এখনই ত্যাগ করব। এমন সময় মাবসুরার কথা মনে হয়। হঠাৎই দেখি মাইক্রোটা হাওয়ার উপর ভেসে আমার মাথার উপর দিয়ে চলে গেল। আমি থ হয়ে সেই দিকে তাকিয়ে আছি। তখনই কেউ একজন এসে পিছন থেকে আমার কাঁধে হাত রাখলো।
এই আপনি ঠিক আছেন তো? আমাকে স্মরণ করতে আর একটু দেরি করলেই তো ঘটনা খারাপ হয়ে যেত। পিছনে ফিরতেই দেখি গতকালকের সেই মেয়েটা। উনি এখানে কেন? আর মাপসুরা কোথায়? সে না বলেছিল যে ওকে স্মরণ করতে সে চলে আসবে, কিন্তু সে তো আসেনি। আমি এখানে কেন মানে? আমি না আসলে তোমায় কে বাঁচাতো? তার মানে আপনিই মাপসুরা? হ্যাঁ, আমি মাপসুরা। এটা শুনে হাজার বোল্ট একটা শট খেলাম। আমাকে চুমু খাওয়া ছায়ামূর্তিটা দেখতে এত সুন্দর, আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। খুশিতে মাপসুরাকে জড়িয়ে ধরে ওর গালের মধ্যে একটা চুমু বসিয়ে দিলাম। এই এই এই, এটা কি করলে তুমি? মাপসুরার কথা শুনে হুঁশ ফিরে আসলো। আল্লাহ, এটা কি করে বসলাম আমি? ম্যাডাম সরি সরি, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এমনটা আর কোনোদিনও হবে না। আরে আরে, এত ফর্মাল হচ্ছ কেন? আমি তো খালি জিজ্ঞেস করেছি। তাছাড়া কি তোমায় কিছু বলেছি নাকি যে এভাবে অনুতপ্ত হচ্ছ? না ম্যাডাম, আসলে আমি কিভাবে যেমনটা করে ফেলেছি তা বুঝে উঠতে পারছি না। হয়েছে, থাক আর বুঝে উঠতে হবে না। আর আমাকে ম্যাডাম ম্যাডাম করবে না, মাপসুরা বলে ডাকবে। আচ্ছা। তাহলে চলো এবার তোমায় নিয়ে ঘুরবা আজ সারাদিন। না, আমি যেতে পারবো না, কারণ আমার পার্সেল ডেলিভারি করতে হবে। তাছাড়া গতকালকের জন্য মালিক আমাকে সেই ঝাড়ি দিয়েছে, আর আজ যদি কাজ না করি পরে আমার চাকরি খেয়ে দেবে। আরে ওসব কিছু হবে না, তোমার পার্সেলের জায়গা মতো চলে যাবে। আর তুমি এখন আমার সাথে চলো। কি বলবো ভেবে পাচ্ছি না। মেয়েটা আমাকে জোর করে ওর সাথে ঘুরতে নিয়ে গেল, কিন্তু ভিতরে ভিতরে টেনশন হচ্ছে যে পার্সেলটা দেওয়ার সময় তো পেরিয়ে যাচ্ছে। তবে মাপসুরা তো বললো যে পার্সেলটা জায়গা মতো পৌঁছে যাবে। মাপসুরার সাথে সারাদিন ঘোরাঘুরি করলাম। ওর গায়ের স্মেলটা নাকে আসলে ইচ্ছে করে ওর উপরে ঝাঁপিয়ে পড়ে। মাতাল করা একটা স্মেল। বিকেলবেলায় মাপসুরা চলে গেল, ওর নাকি যেতে হবে। এদিকে আমি অফিসে চলে গেলাম। গিয়ে দেখি মালিক আমার দিকে হা করে তাকিয়ে আছে। আল্লাহ জানে কোন ভুল করলাম আবার, আর পার্সেলগুলো জায়গা মতো পৌঁছে দিয়েছে কিনা। আকাশ, এদিকে আয়। হ্যাঁ মালিক, বলেন। তুই তো আজকে কামাল করে দিছিস রে। যতগুলো পার্সেল ডেলিভারি করছিস সব জায়গা থেকে ওরা গুড রিভিউ করছে। ওরা মানে সার্ভিস দেখে নাকি খুব খুশি। আমাদের মতো সুন্দর করে নাকি কেউ সার্ভিস দিতে পারে না। যাক, তুই রাগ করিস না। সকালবেলা কি নাকি বলে ফেলছি। আরে না, কি বলছেন এইসব? আমি কাজে গাফলাতি করলে আপনি অবশ্যই আমাকে বলবেন। আপনার বলার রাইট আছে, আর আপনি না বললে কে বলবে? তবুও আচ্ছা মালিক, আমি চাই, আমার টাইম শেষ হয়েছে। দাঁড়া একটু। অতঃপর পকেট থেকে 500 টাকা বের করে আমার হাতে ধরিয়ে দিল আর বলল, তোকে খুশি হয়ে এটা দিয়েছি, যা এবার বাসায় যা হাসি খুশি। মাপসুরাকে ধন্যবাদ দিলাম। মাপসুরা কিভাবে গ্রাহকের মন জয় করেছে কে জানে। ওর জন্যই মালিক আজকে আমার উপর অনেক খুশি। অতঃপর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। এমন সময় সৎমা রুমে আসলো। তোর কাছে টাকা হবে রে কিছু? কেন? কালই না টাকা দিলাম, আজ আবার টাকা লাগবে কেন? আসলে একটু দরকার ছিল, আর কাল যা দিছিস সব তো খরচ হয়ে গেছে। কিছুই বললাম না। উনি আমার মা, সেটা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি রক্ত মাংস খরচ করে টাকা রোজগার করব, আর তিনি সেটা এক নিমেষেই শেষ করে ফেলবে। কি বলবো ভেবে পাচ্ছি না। আচ্ছা, কত লাগবে? এই তো 500 হলেই হবে। ওকে দাঁড়াও, দিচ্ছি। অতঃপর পকেট থেকে মানিব্যাগটা বের করলাম। মানিব্যাগটা খুলতেই চোখ জোড়া কপালে উঠে গেল। মানিব্যাগ ভর্তি টাকা। আল্লাহ, এত টাকা কোথা থেকে আসলো? মাথায় তো কিছুই কাজ করছে না। মাপসুর এমন করে নাই তো? ও ছাড়া এমন কাজ আর কেউ করবে না। এটা ওরই কাজ। পাশে ফিরেই দেখি সৎমা আমার মানিব্যাগের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কারণ তিনিও টাকাগুলো দেখেছে। অতঃপর 500 টাকার একটা নোট বের করে ওনাকে দিলাম। আরে এত কম দিলি যে? তোর কি টাকা আছে নাকি? আরো কিছু দে না। এত কিপটামি করছিস কেন? তোর মাকেই তো দিচ্ছিস। তুমি মা না, তুমি রক্ত চষার চাইতেও ভয়ঙ্কর কোনো প্রাণী। কথা না বলে আরো 1000 টাকা দিয়ে বললাম, এগুলো রাখো। পরে তিনি চলে গেলেন। রাতের বেলায় খাবার খেয়ে শুয়ে আছে। শুয়ে শুয়ে মাপসুরার জন্য অপেক্ষা করছি। মেয়েটার সাথে একদম ফ্রি হয়ে গিয়েছে। আপনি থেকে তুমিতে নেমে এসেছে সম্পর্ক। রাত 2টা বাজে। তখন জানালার পাশে কিছু একটা অনুভব করলাম। তার মানে মাপসুরা এসে গেছে। এটা কি করছো? কারোর জন্য অপেক্ষা করছিলাম। ও, আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? মুচকি একটা হাসি দিলাম। সে আমার হাসি দেখে বুঝে নিল যে তার জন্যই অপেক্ষা করছিলাম। সে আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরলো। তারপর ঠোঁট জোড়া নিজের করে নিল। আমি জানি না আমার ঠোঁটের মাঝে সে কি এমন পেয়েছে, আর আমারও কেন জানি খুব ভালো লাগে। ইচ্ছে হয় ওকে সারা জীবনের জন্য নিজের করে নেই, কিন্তু তা তো সম্ভব না, কারণ সে পরী আর আমি মানুষ। হঠাৎ করেই সে কান্না আরম্ভ করে দিল। এই এই,
কি হয়েছে তোমার? কাঁদছো কেন? পরিপালক থেকে আসার সময় প্রহরীরা হয়তো টের পেয়ে গেছে যে আমি পৃথিবীতে যাচ্ছি, তাই তারা পৃথিবীর দিকে আসছে আমার খোঁজ করার জন্য। তো কি হয়েছে? তুমি তো তাদের সর্দার, আর তোমাকে তো তারা কোনো কিছুই বলবে না। তোমাকে কে বলেছে যে আমাকে তারা কিছু বলবে না? নিয়ম সবার জন্য সমান, পৃথিবীতে আসার অনুমতি নেই। আমি নিয়ম ভঙ্গ করেছি, জানি না ওরা আমার কি হাল করবে। আর আমি এখনো রানী হইনি, সামনে ঘোষণা করবে আমার বাবা। আর এখন যদি এইসব কেউ জেনে যায় যে আমি নিয়ম ভঙ্গ করেছি, তাহলে আমাকে তারা মেরে ফেলবে। তাহলে আর কোনোদিন তোমার কাছে আসতে পারবো না, আর তোমার কাছে না এসে আমি থাকতে পারবো না। সবটাই বুঝলাম, কিন্তু আমার কাছে না এসে থাকতে পারবে না কেন? গাধা, কিছু বুঝিস না তুই। আমি যে তোকে ভালোবাসি, সেটা কি তোর এখন বোঝার বাকি রয়েছে? মাপসুরার কথা শুনে চোখ জোড়া কপাল উঠে গিয়েছে। কি? মাপসুরা আমাকে ভালোবাসে? চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছিস কেন? আমার টেনশনে শরীর কাঁপছে, আর তুই চোখ বড় বড় করে চেয়ে আছিস। আসলে তোমার কথা শুনে ভিতরটা পুরো মসৃণ উঠেছে। দেখ, রাগ উঠাবি না। কথা শুনে ভিতরটা মোচড়ে উঠছে। এবার সত্যি তোর ভেতরটা আমি মোচড়ে দিব। আল্লাহ, না না, এমনটা করো না। আর তুমি এত রেগে যাচ্ছ কেন? তো কি করব, নাচবো? এই, আমি কি তাই বলেছি নাকি? এই পক পক করবি না। আমি কি বলি সেটা মন দিয়ে শোন। হ্যাঁ, বলো। ওরা আমার খোঁজ করতে করতে এখানে আসবে, আর তখন আমি ইশারা করলে টুস করে লাইটটা জ্বালিয়ে দিবি। সাথে সাথে ওরা রুমে আটকে যাবে, আর আমি সেই সুযোগে পালিয়ে যাব। আর একটু পর আবার লাইট জ্বালিয়ে দিবি। আচ্ছা। একটু বড় বাপসুরা ইশারা করতে লাইট জ্বালিয়ে দিলাম। তখনই দেখলাম দুটো বিড়াল খাটের নিচে দৌড় দিল। এটা দেখে বুঝে গেলাম যে প্রহরীরা আটকে গেছে। একটু বড় লাইট অফ করে দিলাম। তখনই দেখলাম দুইটা ছায়ামূর্তি জানালা দিয়ে বের হয়ে গেল। গা থরথর করে কাঁপতেছে। মানুষ মানুষের সাথেই কথা বলতে ভয় পায়, আর আমি পরের সাথে প্রেমালাপ করছি। তার উপর প্রহরীকে আটকে রেখেছে। সারা রাত আর ঘুম হলো না। মাপসুরা ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা সেটা নিয়ে টেনশন হচ্ছে। কারণ মেয়েটা যে আজ আমায় কিছু বলে গেছে। মানুষজন ভালো না বাসলেও একটা পরি তোমায় ভালোবাসে। আর তার ক্ষতি তো আমি চাই না। সে আমায় ভালোবেসে কোনো অপরাধ করেনি। সকালবেলা উঠে কাজে চলে গেলাম। সারাদিন এভাবেই কেটে গেল। রাতের বেলায় খেয়ে দিয়ে মাপসুরার জন্য অপেক্ষা করছি। ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করেছি, কিন্তু সে আসেনি। টেনশনে ভিতরটা ফেটে যাচ্ছে। না জানি ওর কোনো বিপদ হয়েছে কিনা। এভাবেই 3 দিন কেটে গেল, কিন্তু মাপসুরার কোনো দেখা নেই। কেমন যে লাগছে তা বলে বুঝতে পারবো না। দুনিয়াদারি পুরো অন্ধকার লাগছে আমার কাছে। কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছি না। রাতের বেলায় শুয়ে আছি, চোখের কোনা বেয়ে কেন জানি জল বের হচ্ছে। ইচ্ছে করছে চেঁচিয়ে কান্না করতে। কারণ পৃথিবীতে মায়ের পর এই প্রথম কোনো একজন আমাকে ভালোবাসলো, আর আজ সেও আসছে না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করেই খপজোর বাতাস শুরু হলো। জানালা খুলে ঠুসঠাস বাড়ি খাচ্ছে। মনে হচ্ছে যেন তুফান হবে। জানালা বাড়ি খাওয়ার শব্দে ঘুমটা ভেঙে গেল। শোয়া থেকে উঠে বসে পড়লাম। তখনই দেখতে পেলাম জানালা দিয়ে হুড়হুড় করে কয়েকটা ছায়ামূর্তি প্রবেশ করলো। একজনের হাতে লাঠি জাতীয় কিছু একটা ছিল, যেটা আগুনের মতো জ্বলজ্বল করছিল। অনুমান করলাম যে লাঠি হবে হয়তো। সেটা দিয়ে ত্রাম করে একটা বাড়ি দিল আমার পিঠের মধ্যে। বাড়ি খেয়ে সাথে সাথে বিছানা থেকে মাটিতে পড়ে গেলাম, আর সারের মতো চেঁচাতে লাগলাম। অবাক করার বিষয় হচ্ছে যে এত জোরে চেঁচালাম, কিন্তু বাবা মা কেউই আসলো না। ব্যথায় মনে হচ্ছে যেন দমটা বের হয়ে যাবে। তখনই ছায়ামূর্তিগুলো মানুষ রূপ ধারণ করলো, কিন্তু কারোর চেহারায় বোঝা যাচ্ছে না। ধবধবে সাদা চেহারা, আর একজনের হাতে আগুনের লাঠিটা। এটা দেখে তো কলিজা শুকিয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে যে এটা কোনো সাধারণ লাঠি না। তখনই একজন বলে উঠল, চুপ করে আছি। না না, প্লিজ এমনটা করবেন না। হ্যাঁ, আমি মাপসুরাকে ভালোবাসি। আমি শুরুতে ভালোবাসিনি, সেই আমাকে বলেছে যে সে আমায় ভালোবাসে। তারপর থেকে আমি তাকে নিয়ে ফিল করা শুরু করি। না না, আমি এটা পারবো না। আমি আমার মা বাবাকে ছেড়ে কোথাও যাব না। তবে আমি মাপসুরাকেও চাই, কিন্তু আমি পরে হতে পারবো না। আবার চেঁচিয়ে উঠলাম সারের মতো করে। এই সুযোগে ওরা রূপ পরিবর্তন করে চলে গেল। অতঃপর মাটি থেকে উঠে বিছানায় গা এলিয়ে দিলাম। ব্যথায় শরীরটা কাতর হয়ে গিয়েছে। এত সময় ওনারা সামনে থাকায় ব্যথাটা তেমন অনুভব হচ্ছিল না, কারণ ফোকাস ওনাদের দিকেই ছিল। কিন্তু এখন শরীরটা যেন হাল ছেড়ে দিয়েছে। আর সহ্য হচ্ছে না। অসহায়ের মতো শুয়ে আছে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ গড়াগড়ি করছি। মনে হচ্ছে জ্বর আসতে চলেছে। গাটা আগুনের মতো গরম হয়ে গিয়েছে। একটু পর অনুভব করলাম কেউ একজন আমার রুমে এসেছে। ঘাড় ঘুরে তাকাবো সেই শক্তিটুকু পাচ্ছি না। তাও বহু কষ্টে ঘাড় ঘোরালাম। ঘাড় ঘোরাতেই বড় ধরনের একটা শট খেলাম। মাপসুরা আমার পাশে বসে আছে। এই,
তুমি এখানে? কোনো উত্তর নেই। এই কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? সাথে সাথেই মাপসুরা হো হো করে কান্না করে দিল। আল্লাহ! এই কান্না করছো কেন? আয় তুই চুপ, একটাও কথা বলবি না, চুপ করে শুয়ে থাক। মাপসুরার কান্না দেখে নিজেরই খারাপ লাগছে। মেয়েটা কান্না করছে কেন? অতঃপর সে আমাকে অবাক করে দিয়ে আমার গা থেকে শার্টটা খুলে ফেললো। এই কি কি করছো তুমি? তোকে বলেছি চুপ থাকতে, বেশি বক বক করতে না করেছি। রাগ উড়াবি তো চোখ দুইটা নিয়ে নিব তোর। আল্লাহ, কি করেছি আমি? তুমি এত রেগে আছো কেন? ঠাস করে চড় বসিয়ে দিল আমার গালে। হা হয়ে তাকিয়ে আছি মাপসুরার দিকে। আয় তোকে একটা কথা কতবার বলতে হয়, হ্যাঁ? বলেছি হ্যাঁ, চুপ থাকতে। এবার আর কোনো কথা বললাম না। এবার তো থাপড় মেরেছে। আল্লাহ জানে রাগের মাথায় পরের বার কি করবে। মাপসুরা আমার শার্টটা ফ্লোরে ছুঁড়ে মারলো। তারপর আমার পিঠের মধ্যে চুমু খেতে আরম্ভ করলো। যেখানে ওরা আমাকে মেরেছিল সেই জায়গাতে চুমু খাচ্ছে আর ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। এই লক্ষ্মী পড়ি আমার কান্না করে না? তোকে আব্বু কত জোরে মেরেছে, একদম মায়া দয়া নেই ওনার মধ্যে। আমার কলিজাকে মারে, হ্যাঁ? আরেকবার খালি আমার কলিজার গায়ে হাত দিয়ে দেখুক, পুরো পরিবারক সহ কাঁপিয়ে ফেলবো আমি। আমার নামও মাপসুরা। এই আকাশ, তোমার শরীর খুব ব্যথা করছে তাই না? এই না না, একদম না। একটু আগেই করছিল। তুমি যখন চুমু খেলে সাথে সাথে সমস্ত ব্যথা কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। আজকের পর তোমার গায়ে যে হাত দেবে তার অবস্থা আমি খারাপ করে দিব, চাই সে হোক আমার বাবা। মাপসুরার কথা শুনে সাথে সাথে ওকে বকে টেনে নিলাম। জানো মাপসুরা, তোমার মতন আমাকে কোনোদিনও কেউ ভালোবাসেনি। আমি তোমাকে কখনো হারাতে চাই না। আমিও চাই না তোমাকে হারাতে, আমার তোমাকে চাই, কিন্তু একটা জিনিসের জন্য তোমাকে আপন করতে পারছি না। কি সেটা? তুমি মানুষ আর আমি পড়ি, এই গণ্ডিটা পার হতে পারলেই আমরা এক হয়ে যাব। আহ, সেটা কিভাবে পার হবে? তুমি পড়ি হয়ে যাও। মাপসুরার কথা শুনে ভেতরটা ছ্যাদ করে উঠল। কি বললো সে এটা? পৃথিবীতে থাকার কোনো উৎস হয়তো নেই, কারণ কেউ তো আমায় ভালোবাসে না। মা বাবা কেউ না। কিন্তু দুনিয়ার তো একটা মায়া আছে। সবকিছু ফেলে কিভাবে পড়ে হব আমি? না, এটা হব না আমি। আর কি ভাবছো, হবে তো তুমি পড়ি। আমাকে একটু ভাবার জন্য সময় দাও। আর এখন এসব কথা রাখো। অনেকদিন পর তোমার কাছে পেয়েছি। মন ভরে একটু দেখতে দাও। আচ্ছা দেখে নাও। মাপসুরাকে বুকে নিয়ে শুয়ে আছে। সে একটু পর পর শরীরে চুমু খাচ্ছে, কখনো ঠোঁটে, কখনো বুকে। যা ইচ্ছে হচ্ছে তাই করছে। একটু পর এই, আমার না চলে যেতে হবে, বাবার সাথে রাগারাগি করে তোমার কাছে এসেছি, এখন না গেলে পরে ঝামেলা করবে। আচ্ছা, ঠিক আছে, যাও। চোখ বন্ধ করো, আমি যতক্ষণ না বলবো তুমি চোখ খুলবে না। আচ্ছা নাও, চোখ বন্ধ করলাম। সে আমার ঠোঁটের মধ্যে একটা চুমু দিয়ে হাওয়া হয়ে গেল। অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো যে এবার চোখ খুলো। চোখ খুলে কাউকেই আর দেখতে পেলাম না। শুয়ে শুয়ে ভাবছি, যে করেই হোক মাপসুরাকে আমার চাই। কিন্তু সে যে বলল পরি হওয়া ছাড়া তাকে নিজের করে পাওয়া যাবে না। কিন্তু আমি তো দুনিয়ার মায়া ত্যাগ করতে পারবো না। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, কিন্তু আমি তো আমার পৃথিবীটাকেও ভালোবাসি। আল্লাহ, কি করব আমি এখন? তখনই মাথায় আসলো আরো অপর কথা, যে আমার সবচাইতে কাছের মানুষ। আপন বোনও মনে হয় ওর চাইতে বেশি ভালো দেখভাল করতে পারবে না আমার। ছোট থাকতেই মা ওকে হারায়। তারপর আম্মু তাকে আমাদের ঘরে নিয়ে আসে। আম্মু কখনো আমাদের দুজনকে আলাদা চোখে দেখতো না, নিজের মেয়ের মতোই আদর করত। কিন্তু আম্মু মারা যাওয়ার পর আব্বু সৎমাকে বিয়ে করে, আর তিনি আপুকে বের করে দেয়। সে আলাদা থাকে, কিন্তু সবসময় আমার দেখভাল করে। অতঃপর রাতের বেলায় আপুকে ফোন দিলাম। দুইবার রিং পড়তেই আপু ফোনটা রিসিভ করলো। কি রে ভাইয়া, তুই এত রাতে ফোন দিলি যে? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ আপু, অনেক বড় সমস্যা। ভাই তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? আরে না, তেমন কিছু না। আমার কিছুই হয়নি। তবে একটা সমস্যা হয়েছে, সেটা তোকে সামনাসামনি বলবো। সকালে বাসায় আসবো আমি। আচ্ছা ঠিক আছে। তারপর ফোন রেখে দিলাম। আপুকে বলে দেখি সমস্ত ঘটনা কি হয়। আমি জানি আপু এর কোনো একটা হাল বের করবে। অতঃপর সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেলাম আপুর বাসায়। শুক্রবার ছিল, তাই অফিস বন্ধ। যাক, সময়টা একটা পারফেক্ট সময় হয়েছে। আরও আপুকে সবটা খুলে বললাম। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আপু, তুই এভাবে তাকিয়ে আছিস কেন? শেষমেশ তুই পরির সাথে প্রেম করে বসলি? দুনিয়ার মেয়ের হবার ছিল, হ্যাঁ? আপু প্লিজ এভাবে বলিস না। আমি ওকে খুব ভালোবাসি। প্লিজ তুই কিছু একটা কর। আচ্ছা তারা তুই, আমি রেডি হয়ে আসছি, তোকে একজনের কাছে নিয়ে যাব। অতঃপর আপু রেডি হয়ে আসলো।
তারপর আপু আমাকে নিয়ে একটা কবিরাজের কাছে নিয়ে গেল। ওনাকে সমস্ত ঘটনা খুলে বললাম। এখন তুমি কি করতে চাও? আমি চাই সে আমার সাথে দুনিয়াতে সংসার করুক, আর আমার যেন পরি হতে না হয়, আর আমি তার দুনিয়ায় যেতে চাই না। কিছুটা সময় দাও আমাকে, আমি মন্ত্রের বইটা একটু খুলে দেখি। ওকে। অতঃপর উনি মন্ত্রের বই খুলে কি যেন একটা ঘাটাঘাটি করলো। একটু পর এসে বলল, দেখো, একটাই উপায় আছে, তবে সেটা খুব কঠিন উপায়। এটা যদি করতে পারো তাহলে সে দুনিয়ায় সারা জীবন তোমার সাথেই থাকবে, আর না হয় সে তোমার থেকে অনেক দূরে চলে যাবে। ওকে ঠিক আছে, আমি রাজি। কারণ একটা রিস্ক তো নিতেই হবে, সবকিছুতে নিজের ফ্যাসিলিটি খুঁজলে তো আর হবে না। তিনি আমাকে একটা উপায় বলে দিল, আর একটা পানি পড়া দিল, যেটা কাজ করার পর ওর মুখে ছিটিয়ে দিতে বলল, না হয় ওর নাকি খুব কষ্ট হবে। অতঃপর কবিরাজকে হাদিয়ে দিয়ে আপুর সাথে বাসায় চলে আসলাম। আপু আপুর বাসায় চলে গেল, আর আমি আমার বাসায়। রাতের বেলায় মাপসুরার জন্য অপেক্ষা করছি, কখন সে আসবে। অপেক্ষার অবসান ঘটিয়ে রাত 2টো বাজে আসলো। এসেই আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বুকের উপর শুয়ে আছে। কি করে আমার কলিজাটা? এই তো তোমার কথাই ভাবছিলাম। কবিরাজের কথা মতো জিনিসটা বালিশের পাশে রেখে দিয়েছিলাম। সুযোগ পেতেই মাপসুরার চুলগুলো মুঠো করে ধরে কেচি দিয়ে ক্রাশ করে কেটে ফেললাম। মাপসুরা সজোরে এক চিৎকার মারল। সাথে সাথে পাশের রুম থেকে সৎমা উঠে দৌড়ে আসে, আর মাপসুরা আমার বুক থেকে সরে গিয়ে ফ্লোরের মধ্যে পড়ে সাপের মতো গড়াগড়ি করতে আরম্ভ করলো। এদিকে কবিরাজি দেওয়া পানিটা নিয়ে মাপসুরার শরীরে ছিটা মারলাম। সাথে সাথেই সে মানুষের রূপ ধারণ করলো। সৎমা এসে দেখে একটা মেয়ে ফ্লোরে পড়ে আছে, আর আমি পাশেই দাঁড়িয়ে আছি। তিনি আমার দিকে হা করে তাকিয়ে আছে। কি করবো ভেবে পাচ্ছি না। মাপসুরাকে তো মানুষ বানিয়ে ফেললাম, কিন্তু আমাদেরকে কিভাবে বোঝাবো? আকাশ, কি হচ্ছে এখানে? আম্মু আসলে থাক, আর বলতে হবে না, সবটাই আমি জেনে গেছি। আর সেদিন এই অবাক লেগেছিল যেদিন তোর পকেটে এতগুলো টাকা দেখলাম। তোর কাছে তো এতগুলো টাকা থাকার কথা না। আর আমি এটাও জানি যে তুই কখনো অন্যায় কাজ করবি না। হ্যাঁ, আমি তোর সৎ মা, তার উপর তোর অত্যাচার করি, কিন্তু এই ভরসাটুকু আছে আমার তোর উপরে যে তুই কোনো উল্টাপাল্টা কোনো কিছু করবি না। সেদিন থেকেই তোর উপর আমার নজর ছিল, আর রোজ রাতে তোর রুমের পাশেই দাঁড়িয়ে থাকতাম। তুই কার সাথে কি কথা বলিস সবটাই আমি জানি, আর এই মেয়েকে সেটাও আমি জানি। থাক, আমি এখন আর এত কথা বলতে চাই না। কাল সকালে রেডি হয়ে থাকবি, আমি নিয়ে গিয়ে তোর সাথে ওর বিয়ে দিয়ে দিব। সৎমার কথা শুনে চোখ কপাল উঠে গেল। এ তো দেখি ভূতের মুখে রাম নাম। যেই মা আমাকে সহ্য করতে পারতো না, সেই মা আজ এত বড় কর্তব্য দেখাচ্ছে। না, হয়তো টাকার লোভে পড়েও করতে পারে, কে জানে। তোর এত কিছু ভেবে লাভ নেই। এখন মাপসুরাকে কি করবো সেটা নিয়ে ভাবি। ওকে আম্মু, আমি রেডি হয়ে থাকবো। অতঃপর তিনি চলে গেলেন। আমি মাপসুরাকে ফ্লোর থেকে উঠিয়ে বিছানায় শুয়ে দিলাম। তারপর ওর চুলগুলো বাড়ির জমিতে ছোট একটা গর্ত করে সেখানে পুঁতে দিয়ে আসলাম। এসে দেখি মাপসুরা বিছানার উপর বসে বসে কান্না করছে। মেয়েটার জ্ঞান ফিরে এসেছে। আকাশ, তুমি এটা কি করলে? কিভাবে করতে পারলে তুমি আমার এত বড় সর্বনাশ? কি দোষ ছিল আমার? তোমার কোনো দোষ নেই মাপসুরা। দেখো, তোমায় আমি নিজের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তোমাকে পেতে হলে পরেই হতে হবে, সেটাতে আমার মন সাড়া দিচ্ছিল না। কিন্তু তোমাকেও যে আমার পেতে হবে, তাই এমনটা করেছি। এছাড়া যে তোমাকে নিজের করে পাওয়ার মতো আর কোনোই উপায় ছিল না। তাই বলে আমাকে বলি দিলে? ভালো তো আমিও তোমাকে বাসতাম, কিন্তু তোমায় তো জোর করে পরি বানাইনি। আমি চাইলেই সেটা করতে পারতাম, কিন্তু করিনি। আমি চেয়েছি তুমি নিজ থেকে পরি হও, যাতে করে আমার বদলে তুমি পরিপালকের রাজত্ব করতে পারো। তুমি হবে রাজা, আর আমি হব তোমার রানী। কিন্তু সবটাই তুমি শেষ করে দিলে। তুমি রাজা হলে তোমার যেমন ইচ্ছে হতো তুমি তেমনটাই করতে পারতে। চাইলে দুনিয়ায় আসতে পারতে, চাইলে পরিপালক থেকে যেতে পারতে। কিন্তু তুমি কি করলে? এটা যে তোমাকে নিয়ে এতটা ভেবেছে তাকেই বলে দিয়ে দিলে। মাপসুরা প্লিজ, আমায় তুমি ক্ষমা করে দাও। যেটা করেছো সেটা ক্ষমার যোগ্য না। আমার জীবনটা তুমি শেষ করে দিয়েছো। তুমি আসলেই প্রমাণ করে দিলে যে পৃথিবীর মানুষগুলো নিজের স্বার্থের জন্য অন্য কাউকে বলি দিতে পারে। মাপসুরার কথাগুলো শুনে ভিতরটা ফেটে যাচ্ছে। আল্লাহ, কি করলাম আমি এটা? যে আমাকে নিয়ে এতটা ভাবে, তার এত বড় ক্ষতি কিভাবে করলাম আমি? এদিকে কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে চলে আসলাম, কারণ মেয়েটার চোখে চোখ রাখতে পারছিলাম না আমি। এদিকে বারান্দায় বসে সারা রাত কাটিয়ে দিলাম। সকালবেলা রুমে গিয়ে দেখি মেয়েটা কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছে। একটু পর সৎমা এসে বলে গেল রেডি হয়ে থাকতে দুজনকে। মাপসুরাকে ঘুম থেকে উঠিয়ে রেডি হতে বললাম। সেও চুপচাপ রেডি হয়ে নিল, একটা কথাও বলল না। মেয়েটা কেমন যেন মনমরা হয়ে গিয়েছে। অবশ্য তার কারণটা আমার অজানা নয়। থাক, এখন এত কিছু ভেবে লাভ নেই, গিয়ে রেডি হয়ে নেই। অতঃপর রেডি হয়ে আম্মু, আব্বু, আমি, মাপসুরা সবাই মিলে একটা কাজে অফিসের কাছে গেলাম। আব্বুকে হয়তো আম্মু রাতেই সবটা বলে দিয়েছে, তাই ওনার কোনোই রিয়াকশন নেই।
এদিকে আমাদের বিয়েটা হয়ে গেল। মাপসুরাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। মেয়েটা সারা দিনে আমার সাথে একটা শব্দ কথা বলেনি। আশেপাশের লোকজন এসে নতুন বউকে দেখে যাচ্ছে। আম্মু আব্বু সবাইকে মিথ্যে বলেছে যে মেয়ের বাড়ি অমুক জায়গাতে। অবাক করার বিষয় হচ্ছে, যেই মাপসুরাকে দেখেছে সেই আর চোখ ফেরাতে পারছে না। ড্যাব ড্যাব করে তাকিয়েছে সবাই ওর দিকে, যেটা দেখে আমার হিংসায় গা জ্বলে যাচ্ছে। অতঃপর কোনো কথা না বলে মাপসুরাকে কোলে তুলে নিয়ে নিজের রুমে চলে আসলাম। আমার বউ, আমি দেখব, অন্যরা কেন দেখবে? এদিকে রাতের বেলায় খেয়ে দিয়ে শুয়ে আছি। মাপসুরা কোনো কিছুই খায়নি। হাজারবার বলেছি খেতে, কিন্তু কোনো রেসপন্স করেনি, তাই আর জোরাজুরি করেনি। অতঃপর মাপসুরাকে নিজের বুকে নিয়ে শুয়ে আছি। এমন সময় জানালার বাইরে তাকিয়ে দেখি দুনিয়াদারি মনে হয় এখনই লন্ডভন্ড হয়ে যাবে, এমন বাতাস শুরু হয়েছে। ধুলবালি উড়ে চোখের উপর এসে পড়ছে জানালা দিয়ে। উঠে জানালাটা বন্ধ করতে যাব, ঠিক সেই সময় কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। আর এদিকে বেকায়দাভাবে ফ্লোরে পড়ে যাওয়াতে আমার হাতের উপরে সেইভাবে চোট লাগে। এদিকে মাপসুরা সাথে সাথেই শোয়া থেকে উঠে দৌড়ে আসলো। এই এই, কি হয়েছে তোমার? জানি না কে যেন আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। এটা বলতে না বলতেই পাশ ফিরে দেখি কালকের ওনারা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আজকে আরো কয়েকজন লোক এসেছে, সবার হাতেই আগুনের লাঠি। তার মানে এরা সবাই পরিপালকের ক্ষমতাবান ব্যক্তি। বাবা, এটা তুমি করতে পারো না। সে এখন আর একা নেই, তার জীবনের সাথে তোমার মেয়েও যুক্ত হয়ে গেছে। ওর কিছু হলে তোমার মেয়ের এই ক্ষতি হবে। হ্যাঁ, আমি জানি সে অন্যায় করেছে, সে আমার সাথে প্রতারণা করেছে, সে প্রতারক। কিন্তু ওর মতো প্রতারক যে আমি না। আমি ওকে কথা দিয়েছি, ওর গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না আমি থাকতে। সো তোমরা কেউ ওর গায়ে হাত দিবে না। কি করব বাবা, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই এখন। এদিকে পাশ থেকে একজন বলে উঠল, মহারাজ, আপনি আপনার মেয়েকে নিয়ে চলুন। ওকে যে করেই হোক আমি পরি বানিয়ে দেব। এত সাধনা, এত মন্ত্র বিদ্যা অর্জন করার পরেও যদি সেটা কাজে খাটাতে না পারি, তাহলে সেই সাধনার দাম নেই মহারাজ। আপনি কারোর কথা না শুনে মাপসুরাকে নিয়ে চলুন। লোকটার কথা শুনে বুঝতে বাকি রইল না যে সে পরিপালকের পণ্ডিত। সে এখন কি বলল, আমার মাপসুরাকে নিয়ে যাবে? ওর কত বড় সাহস! তুই যত বড়ই জাদুকর হোস না কেন, সেটা পরিপালকে। কিন্তু দুনিয়ার বুকে তুই কিছুই না। আমার কলিজাকে নিয়ে যাও তো দূরের কথা, পারলে হাত লাগিয়ে দেখা তো। চুপ করে দাঁড়িয়ে আছে মাপসুরা। আরে মহারাজ, এসব কিসের কথা, সোজা নিয়ে চলুন তো, বলে মাপসুর হাত ধরে ফেলে। পণ্ডিত, তুই তোর সীমা পার করে ফেলেছিস। আমার কলিজাকে নিয়ে যেতে চাস তুই? নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। দৌড়ে গিয়ে পণ্ডিতের তলপেট বরাবর একটা লাথি বসিয়ে দিলাম। সে সোজা আশ্রে গিয়ে মাটির উপর পড়ল। দেখি কার কত বড় সাহস যে আমার কলিজাকে আমার কাছ থেকে নিয়ে যাবে। এদিকে মাপসুরাকে টেনে এনে নিজের বুকে নিয়ে নিলাম। পণ্ডিত লাথিকে এখনো মাটিতে পড়ে আছে। বাবা প্লিজ, তোমরা এখান থেকে চলে যাও। তোমরা থাকলে এই ছেলে আরো বেশি পাগলামো করবে। এখন পণ্ডিতকে মেরেছে, কখন তোমার গায়ে হাত তুলে বসবে ঠিক নেই। প্লিজ তোমরা চলে যাও। মাপসুরার কথায় ওর বাবা আর বাকি সকল যারা ছিল সবাই চলে যায়। আকাশ, তুমি কাজটা ঠিক করলে না পণ্ডিতকে মেরে। এখন তো শুধু পণ্ডিতকে মেরেছি, এরপর থেকে তোকে আলাদা করার চিন্তা যে মাথায় আনবে তাকেই শেষ করে দেব, চাই সে তোর বাপ হোক। কথাগুলো বলতে বলতে কান্না করে দিয়েছে। জানি না মেয়েটাকে কি করে এতটা ভালোবেসে ফেলেছি। মাপসুরা, প্লিজ তুমি আমায় কখনো ছেড়ে যেও না। সেটা সময় দেখা যাবে। কেউ তো আর চিরজীবনের জন্য থাকে না। মাপসুরার মুখে এমন কথা শুনে ভেতরটা মচড়ে উঠল। না, আমি ওকে কখনো হারাতে দেব না। ওকে নিজের ভালোবাসায় জড়িয়ে রাখবো। অতঃপর ঠুস করে মাপসুরাকে কোলে তুলে নিলাম। তারপর বিছানায় নিয়ে গিয়ে ওকে পাগলের মতো চুমু খেতে লাগলাম। সে চুপচাপ শুয়ে আছে, কোনো রেসপন্স করছে না। রেসপন্স করলে করুক, না করলে না করুক, কিন্তু ওকে আমি নিজের করে নিব ভালোবাসায়। বেশ কিছুক্ষণ পর আকাশ মাপসুরাকে ছেড়ে দেয়। দুজনেই ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছে। আকাশ শুয়ে শুয়ে ভাবছে ওদের একটা বেবি হলে হয়তো মাপসুরা স্বাভাবিক হয়ে যাবে, আর সে তাকে মেনে নেবে। কিন্তু সে জানে না যে তার চিন্তা ভাবনার বাইরেও অনেক কিছু ঘটতে চলেছে। তার জীবনে যে কাল অপেক্ষা করছে সেটার কোনো আভাসও সে পায়নি। হয়তো তার জীবনটাই চলে যাবে। তোমার ইচ্ছে পূরণ তো হয়েছে আকাশ। আমাকে পরি থেকে মানুষ বানিয়ে দিলে, আমার ভিতরে তোমার সন্তানের বীজ রোপণ করে দিলে। এর পরেও কি আর কোনো ইচ্ছে আছে? মাপসুরা, তুমি এমন করে বলছো কেন? প্লিজ এইভাবে বলো না। আমি তোমায় ভালোবাসি, তাই তোমাকে নিজের করে পাওয়ার জন্য এমনটা করেছি। হ্যাঁ, ভালো খালি তুমি একাই বেশি ছিলে, আমি আর ভালোবাসিনি। যার কারণে আমার মা বাবা থেকেও আমাকে দূরে সরিয়ে দিলে। পরিপালকের লোকেরা আসলে ঠিকই বলে যে মাটির মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। তারা নিজের স্বার্থের জন্য অন্য মানুষের প্রাণও নিতে পারে। সেম তুমি সেটা প্রমাণ করে দিলে। কি বলবো বুঝতে পারছি না, কারণ মাপসুরা যা বললো সবটাই তো সত্যি। আসলে আমি ভাবিনি যে ওর মা বাবার থেকে ওকে আমি আলাদা করেছি, ওর থেকে ওর স্বাধীনতা কেড়ে নিচ্ছি। মাপসুরা, তোমার বলা একটা কথাও মিথ্যা নয়।
আমি জানি যে আমি দোষ করেছি, এর জন্য তোমার কাছে অনুতপ্ত আমি। প্লিজ তুমি আমায় মাফ করে দাও। মাফ? সেটা বললেই কি করা যায়? যা করেছো তুমি আমার সাথে, সেটার পরেও মাফের আশা করছো তুমি? আসলেই সত্যি খুব বড় অন্যায় করে ফেলেছি আমি, যেটা মাফের যোগ্য না। কিন্তু মাফ তো আমি করিয়ে নেবই তোমার থেকে। সময়টা আসতে দাও। তোমায় আমি এত ভালোবাসবো যে তুমি আমায় নিজের থেকেই মাফ করে দেবে। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে কাজে চলে গেলাম। সেখানে গিয়ে আর এক ঝটকা খেলাম। মালিক আমাকে হাজারটা কথা শোনালো যে গতকাল কেন আসলাম না। গতকাল আমার বিয়ে ছিল মালিক। কি, গতকাল তো বিয়ে ছিল আর তুই আমাদের কি বলিসনি? মালিক আসলে তাড়াহুড়ো করে বিয়েটা হয়ে গেছে, আপনাদের দাওয়াত করে খাওয়াবো সময় করে। আচ্ছা যা, আর রাগ করে থাকতে পারলাম না তোর উপরে। আর যা, এক সপ্তাহ তোর ছুটি, বুকে একটু সময় দিয়ে। ধন্যবাদ মালিক। ধর টাকাগুলো রাখ। 5,000 টাকা ধরিয়ে দিল। সেটা নিয়ে বাসায় চলে আসলাম। যদিও আমার কাছে টাকা ছিল। আস্তে আস্তে প্ল্যান করলাম যে মাপসুরাকে নিয়ে ঘুরতে বের হব। বাসায় পৌঁছে, এই মাপসুরা রেডি হয়ে নাও, আমরা ঘুরতে বের হব। এমন সময় আম্মু আসে রুমে। ঘুরতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু সাবধানে ঘোরাফেরা করবি। তুই নতুন বৌমা যেন কিছু না হয়, আর তুইও সাবধানে যাবি। আচ্ছা আম্মু। তারপর তিনি চলে গেলেন। সৎমার আচরণে শুধু অবাকই হয়ে যাচ্ছি আমি। অন্যদিকে মাপসুরা লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে নিল। তারপর দুজন মিলে ঘুরতে বের হলাম। প্রথমে একটা পার্কে গেলাম। ওকে নিয়ে পার্কে ঘুরছি, কিন্তু ওর কোনো রিয়াকশন দেখতে পেলাম না। ঘুরতে আসলে যে মানুষের মনে কিছুটা প্রভাব ফেলে তেমন কিছুই দেখলাম না। রোবটের মতো হেঁটে চলছে আমার সাথে। আশেপাশে মানুষজন ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে মাপসুরার দিকে। সেই লেভেলের রাগ হচ্ছিল এটা দেখে। আরে ভাই, তোরাও তো নিজের পার্টনারকে নিয়ে এসেছিস, তারপরেও কেন আমার বউকে কুড়কুড়ে দেখতে হবে? ধ্যাত, আর থাকবো না এখানে। অতবার মাপসুরাকে নিয়ে অন্য জায়গায় চলে গেলাম। সারাদিন দুজন মিলে খুব ঘোরাঘুরি করেছি। তারপর সন্ধ্যায় বাসায় এসেছি। এসব করে কি হবে? ভেবেছো আমি গলে যাব? না, কখনোই না। আমার খুব ইচ্ছা ছিল আমার বউকে নিয়ে এভাবে ঘুরবো। মনের আশাটা পূরণ করলাম। এখানেও নিজের স্বার্থের কথা ভাবলে? মাপসুরা, তুমি আমায় ভুল বুঝছো। থাক, বাদ দাও। আর এসব যদি আমার জন্য করে থাকো তাহলে বলবো বাদ দাও, কারণ আমার মনে যে আঘাত করেছো তুমি, সেটা কোনোদিনও যাবে না। মাপসুরার কথা শুনে চোখে পানি চলে আসলো, কিন্তু সেটা তাকে বসতে দিলাম না। রুম থেকে বের হয়ে আসলাম। এভাবেই দিন কাটতে লাগলো। এদিকে 6 মাস পার হতে চলল। এই 6 মাসে মাপসুরাকে আমার প্রতি একটুও দুর্বল করতে পারেনি, বরং সে আরো স্ট্রিক হয়ে গেছে। আমার সাথে কথা বলা একদমই অফ করে দিয়েছে। এদিকে সে মা হতে চলেছে, এটা নিয়ে বেশ টেনশন হচ্ছে। একদিকে সে, আরেকদিকে আমাদের বাবু। কিভাবে দুজনকে সামাল দিব ভেবেই মাথা ফেটে যাচ্ছে। সে তো আমার সাথে কথাই বলে না, নিজের শরীরেরও যত্ন নেয় না। সে যে মা হতে চলেছে তার ভিতর কোনো অনুভূতিই নেই। কিন্তু আমি তার কেয়ার করা ছাড়িনি। রোজ তাকে খাইয়ে দেই, রাত হলে বুকে নিয়ে ঘুমাই, ওয়াশরুমে গেলে একা যেতে দেই না, ওয়াশরুমে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকি। এসবের ভিড়ে নিজের শরীরের যত্ন নেওয়ার কথা ভুলেই গিয়েছি। একদিন রাতের বেলায় মাপসুরাকে বুকে নিয়ে ঘুমিয়ে আছি। হঠাৎ সে চিৎকার করে উঠে ব্যথার কারণে। কান্না করতে করতে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। কি করব ভেবে পাচ্ছিলাম না। অতঃপর ডক্টরকে এনে দেখালাম। তিনি বললেন এখন একটু এরকমই হবে, তবে সে একটু বেশি উইক, ওকে যেন ফুল বেড রেস্ট দেই। তাই করলাম। মাপসুরাকে ফুল বেড রেস্ট দিয়ে দিলাম। ওর জ্ঞান এখনো ফিরে আসেনি। আর সকালবেলায় ওর জ্ঞান ফিরে আসে। এদিকে আমি সারা রাত একটুও ঘুমাইনি। চোখ দুটো অনেক ফুলে গিয়েছে, মনে হচ্ছে এখনই বের হয়ে যাবে। অন্যদিকে ওর জ্ঞান ফিরে আসতেই সে আজীব রকমের পাগলামো শুরু করে দেয়। আমি বাবা মায়ের কাছে চলে যাব, আমাকে তুই বাবা মায়ের কাছে দিয়ে আয়। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি বাবা মায়ের কাছে যাব, না হয় আমি তোর বাচ্চাকে মেরে ফেলবো। এটা শুনে তো হয়ে গেলাম। কি বলবো ভেবে পাচ্ছি না। তাও কোনো মতে ওকে শান্ত করলাম। কিন্তু সে রীতিমতো এটা নিয়ে পাগলামো শুরু করে দেয়। খাবার খেতে চায় না। ওর এক কথা, সেই তার বাবা মায়ের কাছে যাবে। ও আর এখানে থাকবে না, আমার সাথে সংসার করবে না। এরকম করতে করতে সে আরো দুর্বল হয়ে পড়ে। ওকে সামলানোটা আমার পক্ষে পসিবল হচ্ছিল না। এক পর্যায়ে না পারতে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ওকে মুক্তি দিয়ে দেব। সে যেহেতু আমার সাথে সংসার করতে চাচ্ছে না, তাহলে আমি জোর করব না। আমাদের বাচ্চার মুখের দিকে তাকিয়ে সারা জীবন পার করে দেব। তোমাকে মুক্তি দিয়ে দেব, তবে একটা শর্তে। কি শর্ত? আমাদের বাবু তুমি নষ্ট করতে পারবে না। সে হওয়ার পর তুমি তাকে আমার কাছে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর আমার এই সন্তান আমি চাই না, ওকে রেখে আমি কি করব? সে হলে তোমার কাছে পৌঁছে দিব আমি। ওকে, তাহলে একটা দিন সময় দাও আমায়, তোমাকে তোমার মা বাবার কাছে ফিরিয়ে দেবো আমি। এটা বলে সকালবেলায় ঘর থেকে বের হয়ে আসলাম। সারাদিন আর ঘরে গেলাম না। সারাদিন নদীর পাড়ে বসে বসে চোখের পানি ঝরিয়েছি। আমি ভাবতেই পারছি না যে আজকের পর মাপসুরা আর আমার কাছে থাকবে না। রাত 11টায় বাসায় ফিরলাম। কারোর সাথে কোনো কথা বললাম না। মা জিজ্ঞেস করেছে কি হয়েছে আমার।
কিন্তু আমি কিছুই বলিনি, চুপচাপ রুমে চলে আসলাম। এসে দেখি মাপসুরা আমার দিকে চেয়ে আছে, হয়তো কিছু একটা বলতে চাই, কিন্তু সেটার সুযোগ আর দিলাম না। আমি কাপড় চেঞ্জ করে বাইরে বের হলাম। কবিরাজ আমায় একটা কথা বলেছিল, আমি যদি ওর চুলগুলোকে ওকে ফিরিয়ে দেই তাহলে সে আবার নিজের ক্ষমতা ফিরে পাবে। তাই করলাম। যেখানে ওর চুলগুলো পুঁতেছিলাম সেখান থেকে চুলগুলো তুলে আনলাম। রাত 1টা বাজে। মাপসুরা এখনো ঘুমায়নি। মাপসুরা, তোমায় একটা কথা বলি। বলো, কিন্তু আগে এটা বলো যে আমায় মুক্তি দেবে কখন। সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, সেটা তুমি পেয়ে যাবে। কথা যখন দিয়েছি সেটার নড়চড় হবে না। হ্যাঁ, তাহলে বলো। বিশ্বাস করো, তোমায় খুব ভালোবাসি। জানি না তোমার ছাড়া কি করে থাকবো আমি, কিন্তু তোমায় নিয়ে হাজারটা স্বপ্ন দেখেছিলাম আমি, যা আমার আজ রাতেই কবর দিতে হবে। কিন্তু তাতেও আফসোস নেই। তুমি ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। আর আমাদের বাবুটা হলে তুমি তাকে আমার কাছে দিয়ে যেও। কথাগুলো বলতে বলতে কান্না করে দিলাম। প্লিজ কান্না করিও না, আর কথা দিলাম যে বাবু হলে তোমাকে দিয়ে যাব। পকেট থেকে চুলগুলো বের করে মাপসুরের হাতে ধরিয়ে দিলাম আর নজর ঘুরিয়ে ফেললাম। সাথে সাথেই তুফান শুরু হয়ে গেল। সমস্ত ঘরের জিনিসপত্র নড়চড় করছে। মনে হচ্ছে যেন কাল বৈশাখ আমার ঘরেই শুরু হয়ে যাবে। আমার দিকে তাকাও আকাশ। না, তোমার দিকে আর ফিরে তাকাবো না, তাহলে নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। তুমি চলে যাও। ওকে, চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যাই যাওয়ার আগে, তুমি মানুষটা দুনিয়ার মধ্যে আমার দেখা শ্রেষ্ঠ মানুষ। তোমার মতন ভালো মানুষ হয় না। যেভাবে আমার যত্ন করেছো তুমি, আমি সেগুলো কোনো দিনও ভুলবো না। আমার যত্নে করতে গিয়ে নিজের শরীরের কি হাল করেছো তুমি, সেটা আমি দেখেছি। এখন থেকে নিজের শরীরেরও যত্ন নিও। আর খুব মনে পড়বে তোমার কথা। আসি আমি। এটা বলেই মাপসুরা চলে গেল। মাপসুরা আমায় ছেড়ে চিরতরের জন্য চলে গিয়েছে, এটা ভাবতেই শরীরে খিঁচনে দিয়ে উঠল। সাথে সাথেই ফ্লোরে পড়ে গেলাম। ভিতরটা ফেটে যাচ্ছে কষ্টের কারণে। আর সহ্য করতে না পেরে চিৎকার করে কান্না করতে লাগলাম। চিৎকার শুনে পাশের রুম থেকে সৎমা দৌড়ে আসলো। এসে দেখে আমি ফ্লোরের উপর পড়ে আছি আর আমার মুখ থেকে অনবরত রক্ত বেরোচ্ছে। আমার এই অবস্থা দেখে সৎমা বিকট আওয়াজে চিৎকার করে ওঠে। আকাশ, বাবা তোর কি হয়েছে? কি বলবো, বলার মতো কোনো শক্তি নেই। তবে এটুকু বললাম যে মামসুরা আমায় ছেড়ে চলে গিয়েছে। তারপর আর আওয়াজ বের হচ্ছে না মুখ দিয়ে। কেন ছেড়ে গেছে? কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ দিয়ে। বাবা তুই কথা বলছিস না কেন? বলে কান্নাকাটি শুরু করে দেয়। এ আকাশের বাবা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। আকাশের আম্মুর চেঁচামেচি শুনে আকাশের বাবা দৌড়ে আসে। সে এসে দেখে আকাশ ফুলের উপর পড়ে আছে। আকাশের অবস্থা দেখে তিনিও ঘাবড়ে যান। আমি জানি না কি হয়েছে ছেলের, তুমি তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যাও। ওর যেন কিছু না হয়, ওর কিছু হলে আমি মরে যাব। অতঃপর আকাশের বাবা আকাশকে কোলে তুলে নেয়। তারপর হসপিটালের জন্য রওনা দেয়। চোখ দুটো বন্ধ হয়ে যাবে যাবে অবস্থা। তাকিয়ে থাকার মতো আর শক্তি নেই। তবে একটা জিনিস দেখে অবাক হলাম, যেই সৎমা আমাকে দেখতে পারতো না, সে আজ বলছে আমার কিছু হলে সে মরে যাবে। আমাকে দিয়ে তার চাহিদা পূরণ হয়, সেই জন্যই হয়তো এমন করছে। নাকি সত্যি আমাকে সন্তানের মতো ভালোবাসে, আমার জানা নেই। অতঃপর জ্ঞান হারিয়ে ফেললাম, আর কিছুই মনে নেই। 2 দিন পর জ্ঞান ফিরে আসে। চোখ মেলে তাকাতে দেখি পাশে আম্মু আব্বু বসে আছে। আমার জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে সৎমা আমার কপালে পাগলের মতো চুমু খেতে আরম্ভ করে। বাবা তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা। বাবা তুই এমন করলি কেন? তুই আমার মাথায় হাত রেখে কসম কর যে তুই আর কোনোদিন উল্টাপাল্টা কিছু করবি, খাবি না। চুপ করে আছি। মা বাবা যখন জানতে পারলো যে তার ছেলে নেশা করেছে, তার থেকে লজ্জার আর কি হতে পারে। আর আমার এই অবস্থার পিছনে সম্পূর্ণ আমারই দোষ। সেদিন রাতে নেশা করেছিলাম, অতিরিক্ত নেশা করার ফলে এসব হয়েছে। বাবা তুই শুনবি না তোর মায়ের কথা? হাতটা টেনে নিয়ে গিয়ে। আচ্ছা কসম করলাম আর কোনোদিন ওসব খাবো না। আম্মু কিছুই বলছে না, আর কি বা বলবে। মা মারা যাওয়ার পর থেকে ওনার যে একটা ছেলে আছে সেই কথাই তার মনে ছিল না। এদিকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হলো। সৎমা আমার পেছনে লেগেই আছে, আমার সেবা যত্ন করছে, কোনো কিছুতেই কমতি রাখছে না। একদম আমার মায়ের মতো দেখভাল করছে। কিন্তু সবকিছুর ভেবে মাংসটাকে বলতে পারেনি। ভিতরটা ফেটে যাচ্ছে কষ্টের কারণে। সে যে আমায় ছেড়ে চলে গিয়েছে সেটা আমার বিশ্বাসই হচ্ছে না। এভাবেই দিন কাটতে লাগলো। একদম ঘরবন্দি হয়ে গিয়েছি। চাকরিটাও চলে গিয়েছে এই কারণে। কিন্তু সৎমা আমায় আর কোনোই প্রেশার দিল না, উল্টো বলল, তোর বাবা যা আছে তাকে তুই শেষ করতে পারবি না। তোর চাকরি চলে গেছে, ভালোই হয়েছে। তোর আর চাকরি করতে হবে না, আমার ছেলে আমার কাছেই থাকবে। অন্যদিকে মামসুরা তো সেই খুশি নিজের বাবা মাকে পেয়ে আর পরিবারকের লোকজনদেরকে পেয়ে। খুব ভালোই দিন কাটছিল তার। হঠাৎই আবার পেইন শুরু হয়ে যায় তার। তখনই আকাশের কথা মনে পড়ে যায়, যে গতবার যখন পেইন উঠেছিল
তখন মানুষটা কিভাবে পাগলের মতো ছোটাছুটি করেছে ওর জন্য। পেইন উঠেছিল তার, অথচ কষ্ট যেন আকাশ পাচ্ছিল। আকাশের সাথে কাটানো মুহূর্তগুলো একে একে তার মনে পড়তে থাকে। তখনই পণ্ডিত এসে মাপসুরাকে কি যেন পরা পানি দিয়ে যায়, যাতে করে তার পেইন কমে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন রাতের বেলায় মাপসুরা ঘুমিয়ে আছে। তখন সে স্বপ্ন দেখতে পায় আকাশকে। আকাশ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, পেটে চুমু খাচ্ছে আর বলছে, কলিজা, তুমি টেনশন করো না, আমি চলে এসেছি। এখন থেকে তোমার সমস্ত দেখভাল আমি করব। তুমি সত্যি চলে এসেছো আকাশ? প্লিজ তোমায় একবার ছুঁয়ে দেখি। আকাশ আর কোনোই কথা বলছে না, চোখ মুখ কালো করে নিচের দিকে তাকিয়ে আছে। তখনই মাপসুরা আকাশকে ছুঁতে যাবে, ঠিক তখনই সে হাওয়ায় মিশে যায়। তুমি কোথায় চলে গেলে আমাকে একা রেখে, বলে চিৎকার করে ওঠে। সাথে সাথেই ঘুম ভেঙে যায় মাপসুরার। ঘুম থেকে উঠে দেখে সে কাউকেই দেখতে পায় না। তখনই মনে পড়ে যায় তার যে সে পরিপালকে আছে, আর আকাশকে সেই পৃথিবীতে রেখেই চলে এসেছে। এদিকে নিজের অজান্তেই সে কান্না করে দেয়। আকাশের জন্য খুবই খারাপ লাগছে তার। মনে হচ্ছে যেন তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। না, কাল সকালে আমি পৃথিবীতে যাব, গিয়ে আকাশকে দেখে আসব। সকালবেলায় মাপসুরা তার বাবা মাকে বলে যে সেই পৃথিবীতে যাবে, কিন্তু তার মা বাবা তাকে যেতে দেয় না, কারণ তার শরীরের অবস্থা ভালো না, আর এটা পরিপালকের নিয়মের বাইরে। কিন্তু মাপসুরার জেদের কাছে তারা হেরে যায়। আচ্ছা ঠিক আছে, কাল তুমি পৃথিবীতে যেও, তবে তোমার সাথে আমিও যাব। আচ্ছা বাবা। এদিকে সকালবেলায় মাপসুরা আর তার বাবা পৃথিবীতে আসে, এসে সোজা আকাশের বাসায় যায়। এদিকে আকাশ রুমের মধ্যে মরার মতো পড়ে আছে। মাপসুরা এসে দেখে আকাশ বিছানায় মরার মতো পড়ে আছে, একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আকাশের এই দুরবস্থা দেখে মাপসুরা ফুফিয়ে কান্না করে দেয়। এই আকাশ, চোখ খুলো, আমি চলে এসেছি। কয়েক মিনিট পরে চোখ খুলে তাকিয়ে দেখি মাপসুরাকে। খুশিতে মনটা নাচানাচি শুরু করে দিচ্ছে। ইচ্ছে করছে শোয়া থেকে উঠে গিয়ে জড়িয়ে ধরি ওকে, কিন্তু শরীর তো খারাপ, সেই শক্তিটাও নেই। মাপসুরা চলে যাওয়ার পর থেকে নিজের যত্ন নেওয়ার কথা ভুলেই গিয়েছে, তাই রোগা হয়ে গিয়েছি অনেক। কি হাল করেছো নিজের? অতঃপর মনে মনে বলতে লাগলাম, এটার জন্য তো তুমিই দায়ী। আর এখন এসে এসব বলে কোনো ফায়দা আছে? যখন ছেড়ে গিয়েছিলে তখন ভাবা দরকার ছিল যে আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, তাও তুমি পাষাণের মতো করে ছেড়ে চলে গিয়েছো। খুব রাগ হচ্ছে মেয়েটার উপরে। হ্যাঁ, আমাকে কষ্ট দিয়েছো, এবার আমিও চুপ করে থাকবো, কোনো কথা বলবো না। কি হলো, কথা বলছো না যে? কি বলবো? কথা বলবে না? প্রয়োজন মনে করি না, চলে যাও আবার যেখান থেকে এসেছো সেখানে। এমন করছো কেন আকাশ? তুমি তো সম্পর্ক ছেদ করে দিয়ে চলে গেলে, তারপর আবার কি বলার থাকে বলো? তোমার সাথে আর কোনো কিছুই নেই আমার, শুধু বেবিটা হলে আমাকে দিয়ে যেও। আকাশের কথা শুনে মাপসুরার কান্নার গতিবেগ আরো বেড়ে যায়। প্লিজ আকাশ, এভাবে বলো না। তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়। তোমার কাছ থেকে তোমার ফিল করতে পারিনি। যখন দূরে সরেছি তখন এই তোমার ভালোবাসাকে উপলব্ধি করতে পেরেছি। প্লিজ তুমি আমার সাথে পরিপালকে চলো। আকাশের সৎমা ওর সামনে ছিল। মাপসুরাকে দেখে আকাশের রুম এসেছে তিনি। না, আমার ছেলেকে আমি কোথাও যেতে দিব না, সে আমার কাছেই থাকবে। না, আমি ওকে নিয়ে যাব। ওকে ছাড়া আমার ভালো লাগে না। আমার বর আমার সাথে পরিপালকে থাকবে। না হবে বাবা, আমি আকাশকে পরিপালকে নিয়ে যাব আমাদের সাথে। এই মেয়ে, একবার বলছি না যে আমার ছেলে আমাকে কোথাও যেতে দিব না? বাবা, আমি এত কিছু বুঝি না। আমি এইটুকু জানি, আমি আকাশকে এখান থেকে নিয়ে যাব। ওকে আমি নিজের কাছে রাখবো, কারোর কথা আমি শুনবো না বলে আকাশের হাত ধরে ওকে হাওয়ায় ভাসিয়ে ফেলে। তারপর ওকে নিয়ে পরিপালকে চলে যায়। ওর বাবাকে ফেলে রেখে চলে আসে সে। এদিকে আকাশের আমু তো রেগে মেগে আগুন। আপনার মেয়ে কিন্তু কাজটা ভালো করে নাই। আমার ছেলের কিছু হলে কিন্তু আমি আপনাদের কাউকে ছাড়বো না। জেদ করে আমার ছেলেকে নিয়ে গেছে, তো এটার ফল ভালো হবে না। শহরের নামকরা কবিরাজের কাছে যাব আমি, আমার ছেলেকে আমি ফিরিয়ে আনবো। প্লিজ আপনি এভাবে রেগে যাবেন না, কথা দিচ্ছি আপনার ছেলের কিছু হবে না। আপনার ছেলেকে শাহী সামলাতে আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাব আমি। আমার মেয়েটা ওকে খুব ভালোবাসে, তাই পাগলামো করছে। মাথা ঠিক নেই ওর, কিন্তু আমি কথা দিলাম তো, আপনার ছেলের গায়ে একটা নখের আঁচড়ও লাগবে না। ওকে, আমার ছেলেকে সহি সালামতে ফিরিয়ে দিয়ে যাবেন। মাপসুরার বাবা চলে আসে, এসে দেখে মাপসুরা পরিপালকের গেটের মধ্যে বসে কান্না করছে। কি রে, কি হয়েছে, কান্না করছিস কেন? পণ্ডিত আমার আকাশকে আমার থেকে জোর করে নিয়ে চলে গেছে, ওকে নাকি মেরে ফেলবে। কি, পণ্ডিতের এত বড় সাহস যে আমার জামাইয়ের গায়ে সে হাত দিয়েছে? মাপসুরা, বাবা তো সেই রকম ক্ষেপে গিয়েছে যে। তুই চল আমার সাথে, পণ্ডিতের কাছে যা। মাপসুরা আর তার বাবা পরিপালকে ঢুকতেই দেখে সমস্ত পণ্ডিতরা আরাধনা শুরু করে দিয়েছে আসরায়। মাঝখানে আকাশকে বেঁধে রেখেছে।
আরাধনা শেষ হলে আকাশকে তারা মেরে ফেলবে, কারণ পরিপালকে মানুষ আসলেই তারা তাকে মেরে ফেলে। তার উপরে পণ্ডিতকে সে লাথি মেরেছিল। পণ্ডিত তো এটা নিয়ে ওর ওপর আরো রেগে আছে। মাপসুরার বাবা দৌড়ে রাজদরবারে চলে যায়, যেটা তার বাসস্থান। তিনার রুমে গিয়ে তিনি 8 রম্ব লাঠিটা হাতে উঠিয়ে নেয়। আজ সে পুরো পরিপালক মাটির সাথে মিশিয়ে দেবে। পণ্ডিত কোন সাহসে রাজার অনুমতি না নিয়ে আরাধনা শুরু করেছে। অতঃপর লাঠি হাতে নিয়ে জমিনের মধ্যে সজোরে একটা আঘাত করে। সাথে সাথে পরিপালকের সমস্ত বেড়িবাঁধ ভেঙে হাওয়ায় ভাসতে থাকে। কিন্তু পণ্ডিতদের কিছুই হয় না, তারা জায়গায় বসে আছে। এটা দেখে তো মাপসুরা আর তার বাবার চোখ কপালে উঠে যায়, কারণ 8 রম্বটা দিয়ে মাটিতে আঘাত করলে পুরো পরিপালক থমকে যাবে। কেউই এই 8 রম্বর মায়া থেকে বাঁচতে পারবে না। কিন্তু সেখানে পণ্ডিতদের কিছুই হলো না। তারা কি মায়া শক্তি নিয়ে আরাধনা করছে? মাপসুরার বাবার যেন কিছুই মাথায় কাজ করছে না। না, এটা হতে পারে না। এই 8 নম্বর মায়া থেকে কেউ বাঁচতে পারে না। অতঃপর লাঠিটা দিয়ে মাটিতে আবার আঘাত করে। দ্বিতীয়বারও পণ্ডিতদের কিছুই হয় না, বরং উল্টো আরও তাদের আসুরাটা মায়া শক্তিতে ত্রিলোক হয়ে যায়। আরে মহারাজ, কি করছেন কি? আপনি কি মনে করছেন আপনার ওই লাঠি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে? পণ্ডিত, তুমি কিন্তু কাজটা ভালো করছো না। রাজার সাথে পাঙ্গা নেওয়ার ফলটা কিন্তু তোমার ভোগ করতেই হবে। আরে মহারাজ, আপনি কিন্তু ভুলেই যাচ্ছেন আমি কে। আমি এই পরিপালকের সবচেয়ে পুরানো পণ্ডিত। অনেক অসাধ্য সাধন করেছি আমি। আমাকে আটকানোর ক্ষমতা আপনার নেই। আর আপনার ওই 8 রম্ব বাকিদের মায়া করতে পারবে, কিন্তু আমাকে না। দেখছেন না আসুরাটা মায়া বেষ্টন হয়ে আছে। আপনি আমার কেন, কোনো পণ্ডিতকেই মায়া করতে পারবেন না। আজ এই বালককে খতম করেই ছাড়বো। পণ্ডিতের কথা শুনে মাপসুরার বাবার তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। পণ্ডিত হয়তো এমন কোনো মায়া জাদু জানে যেটার কারণে তাকে মায়া করা যাচ্ছে না। তিনি মাথায় হাত দিয়ে সোজা জমিনে বসে পড়ে। পাশ থেকে মাপসুরা চিৎকার করে ওঠে। মাপসুরার পেটে পেইন হচ্ছে। মা, তোর কি হয়েছে? বাবা, আমার পেটে খুব ব্যথা করছে। মা, তুই আমার সাথে চল, গিয়ে রেস্ট করবি। এদিকটা আমি দেখছি। না, আমি যাব না। আমার আকাশকে ওরা মেরে ফেলবে। প্লিজ মা, আমার এরকম করিস না। আমি থাকতে ওরা তোর আকাশকে কিছুই করতে পারবে না। কি করবে বাবা তুমি? তোমার 8 নম্বরের তো পণ্ডিতরা মায়া করে ফেলেছে। এখন যা করতে হবে আমাকে করতে হবে। তুই কি করবি? আমি যেখানে ওদের কিছুই করতে পারলাম না। মাপসুরা পণ্ডিতদের আসুরার সামনে চলে যায়। ভালোই ভালোই বলছি, আমার আকাশকে আপনারা ছেড়ে দিন, না হয় কিন্তু আপনাদের কাউকেই ছাড়বো না আমি। হা হা হা, হাসালে তুমি। রাজা যেখানে আমাকে আটকাতে পারেনি, সেখানে তুমি আমাকে আটকাবে? আর আসলে ওকে ছেড়ে দেওয়ার কথা। ওকে তো আমি ছাড়বো না। সে আমায় লাথি মেরেছে। তার থেকে বড় কথা, তোমার রাজ দরবারের কাউকে আমি শান্তিতে থাকতে দেব না। এতদিন জাস্ট ওপরে ওপরে ভালোবাসা দেখিয়ে এসেছি। হাকিকত এমন একটা, কারণ আমি এত জাদুবিদ্যা জানার পরেও রাজা হতে পারলাম না। সেখানে তোমার বাবা কোনো কিছু না জেনেই রাজা হয়ে গেল। সেটা আমি মেনে নিতে পারিনি। সেদিন তো প্রতিজ্ঞা করেছিলাম রাজ দরবারের সুখ আমি কেড়ে নেব, আর রাজত্ব করব আমি। পুরো পরিপালক আমার অধীনে চলবে। পণ্ডিতের এমন ধারা কথা শুনে মাপসুরার রাগ মাথায় উঠে গেল। ওকে, আমিও দেখছি কি করে তোমরা আমার আকাশকে মারো। তোমরা হয়তো ভুলে যাচ্ছ যে আমার পেটে আকাশের সন্তান রয়েছে। আর তার থেকে বড় কথা, মানুষ আর পরি 2 ধরনের শক্তি আমি অর্জন করেছি। ওকে, দেখছি তুমি কি করতে পারো। আরাধনা প্রায় শেষ। আকাশকে এখনই বলি দেওয়া হবে। এমন সময় মাপসুর ওর বাবার হাত থেকে 8 রম্বটা নিয়ে আসুরার ত্রিলোকের মধ্যে আঘাত করে। সাথে সাথে ত্রিলোক ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর মাপসুরা আসুরায় ঢুকে পড়ে। পণ্ডিতে তো মাথা করতে শুরু করে মাপসুরার কাণ্ড দেখে। কি করে সম্ভব এটা? ত্রিলোক ভাঙ্গার ক্ষমতা তো কারণ নাই। এই মেয়ে কিভাবে করলো এটা? বড় বড় জাদুঘররাও এটা করতে পারে না। যা এই মেয়ে করেছে। না, ওকে আটকাতে হবে। পণ্ডিত আবার ত্রিলোক করতে চাইলে এবার আর ত্রিলোক হয় না। ত্রিলোকের ভিতরে গিয়ে দেখে আকাশের চেহারা পুরো ঝলসে গিয়েছে। এটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। 8 রম্বটা দিয়ে আবার মাটিতে সজোরে আঘাত করে। সাথে সাথে কম্পন শুরু হয়ে যায় পরিপালকে। এত জোরে কম্পন হয় যে পণ্ডিত মাটিতে পড়ে যায়। সমস্ত পণ্ডিতই মাটিতে লটে পড়েছে। অন্যদিকে মাপসুরা আকাশকে ছাড়িয়ে নেয়। ছাড়িয়ে নিয়ে ওকে মাটিতে শুইয়ে রাখে। ঠিক সেই সময় পণ্ডিত মাটি থেকে উঠে মায়া করে মাপসুরার দিকে ছুঁড়ে মারে। মায়াটা মাপসুরার সামনে এসে আটকে যায়। ওর কোনোই ক্ষতি হয় না। মাপসুরা এবার চরম পর্যায়ে রেখে যায়। সে এবার 8 রম্বটা পণ্ডিতের দিকে সজোরে ফিক্কা মারে। পণ্ডিত সেটাকে আটকাতে গেলে পারে না। 8 রম্বটা তার শরীর ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। সাথে সাথে পণ্ডিত মাটিতে লটে পড়ে। এই 8 রম্বকে আটকানোর ক্ষমতা কারোর নেই।
পুরো পরিপালকের পণ্ডিতরা মিলে চেষ্টা করলেও সেটা আটকাতে পারবে না, কারণ সেটা মাপসুরা ছড়ে মেরেছে। আর তার শরীরের শক্তি এখন কয়েক গুণ বেড়ে গিয়েছে। প্রথমত সে পড়ি, তার উপরে তার হাতে আটরম্ব। তার থেকে বড় কথা, সে দুনিয়া থেকে মানুষের শক্তিও অর্জন করে এসেছে। পণ্ডিতের মৃতদেহ জমিনে পড়ে আছে। মাপসুরার বাবা তো এসব দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। অতঃপর মাপসুরার হাত থেকে আটরম্বটা নিয়ে তিনি জমিনে আঘাত করে, আর সাথে সাথে পুরো পরিপালক আগের ন্যায় হয়ে যায়। আর সমস্ত পণ্ডিতরা তিনার পায়ের কাছে এসে হুমড়ি খেয়ে পড়ে। মহারাজ, আমাকে মাফ করে দিন। পণ্ডিত আমাদের ভয় দেখিয়েছিল, যার ফলে আমরা তিনার কাজে রাজি হয়েছিলাম। ওনার কথায় রাজি না হলে বলেছে আমাদের সবাইকে মায়া করে মেরে ফেলবে। তোমাদের কোনো দোষ নেই, যে দোষ করেছে সে শাস্তি পেয়েছে। মাপসুরা আকাশকে কোলে করে রাজদরবার নিয়ে আসে। পুরো রাজদরবার থমথম করছে। সমস্ত পরিপালকের পরীরা আকাশকে দেখতে এসেছে, কারণ মানুষকে দেখতে তাদের কাছে অনেক ভালো লাগে। কারণ মানুষরা অনেক সুন্দর হয়। তারা সবসময় মানুষকে নিয়ে ঘর সংসার করার স্বপ্ন দেখে। এদিকে ওর রূপ ফিরিয়ে আনার জন্য পণ্ডিতকে মাপসুরা বলল। তখনই একজন পণ্ডিত বলে ওঠে, আমাকে কিছুটা সময় দিন, আমি ওর রূপ ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। পণ্ডিত সেখান থেকে চলে যায়। একটু পর ফিরে আসে হাতে রূপ গাছের ফল নিয়ে। সেটা এনে আকাশকে খাইয়ে দেয়। আকাশের চেহারা আগের ন্যায় হয়ে যায়, কিন্তু তার জ্ঞান এখনো ফিরে নাই। সবাই অপেক্ষা করছে আকাশের জ্ঞান ফেরার। একটু পর আকাশের জ্ঞান ফিরে আসে। বিপত্তিটা তখনই বাধে। আকাশ নিঃশ্বাস নিতে পারছে না, তার খুবই কষ্ট হচ্ছে। মুরগি জবাই করলে যেমন ধরফর করে, আকাশও ঠিক সেই রকমভাবে ধরফর করছে। এটা দেখে একটা পণ্ডিত বলে উঠল, এই বালক আর কিছুক্ষণের মধ্যে মারা যাবে, যদি ওকে পরি বানানো না হয়। তাহলে তাই করুন, ওর কিছু হলে আমি মরে যাব। আপনারা ওকে পরি বানিয়ে দিন, আরাধনা করে। মাপসুরা, কি বলছিস তুই এটা? ওর মায়ের কাছে আমি কোথা দিয়ে এসেছি, ওকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসবো। বাবা, ওর তো কোনো ক্ষতি করছি না আমি, ওকে বাঁচানোর জন্যই তো এমনটা করছি। ওকে, তাহলে ঠিক আছে পণ্ডিত মশাই, আপনারা ওকে পরি বানিয়ে দিন। জি মহারাজ, তবে একটা জিনিস, আরাধনা করতে করতে ওর মুখে কেউ নিঃশ্বাস দিন, না হয় এর মধ্যেই বিপত্তি ঘটে যাবে। না না, আমি নিঃশ্বাস দিচ্ছি, আপনারা আরাধনা করুন ওকে নিয়ে। পণ্ডিতরা আরাধনায় বসে। আর অন্যদিকে মাপসুরা আকাশের ঠোঁটে ঠোঁট লাগিয়ে ওকে নিঃশ্বাস দিতে থাকে। এখন আর আকাশের কষ্ট হচ্ছে না। এ আমি কোথায় আছি? আর মাপসুরা আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে আছে কেন? ধুর, কি সব করছে ও? মাপসুরাকে সরিয়ে দিতে চাইলাম নিজের থেকে। সে আরো শক্ত করে আমায় জড়িয়ে ধরেছে, আর চোখের ইশারায় বলছে ওকে না ছাড়তে। একটু পর কেউ একজন এসে আমায় তেতো জাতীয় কিছু একটা খাইয়ে দেয়, আর মাপসুরা আমার থেকে দূরে সরে যায়। সাথে সাথে অনুভব করলাম যে আমার শরীরের হাড়গোড় বেঁকিয়ে যাচ্ছে, আর আমি হাওয়ায় ভাসছি। এটা দেখে ভয়ে একটা চিৎকার দিলাম, আর মাপসুরা এসে আমায় ঝাপটে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, খুব কষ্ট হচ্ছে আমার কলিজাটার, তাই না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না আমি। কলিজা প্লিজ আরেকটু সহ্য করে নাও, তারপর সব ঠিক হয়ে যাবে। এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন এখনই দমটা বের হয়ে যাবে। একটু পর ধপাস করে মাটিতে পড়ে গেলাম। তারপর আর কিছুই জানি না। যখন জ্ঞান ফিরে আসে তখন নিজেকে আবিষ্কার করে বিছানার উপর শুয়ে আছে, আর মাপসুরা আমার মাথাটাকে তার কোলের মধ্যে নিয়ে বসে আছে, আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার জ্ঞান ফিরতেই মাপসুরা আমাকে বলল, তোমায় বাঁচানোর জন্য পরি বানিয়েছি। আর কে বলেছে তুমি পৃথিবীতে যেতে পারবে না? তুমি সব পারবে। তোমার যখন যা ইচ্ছা চাই তুমি তাই করবে। তোমার জন্য কোনো বাধা নেই। ও ভালো, তবে সেটাতে তো পরিপালকের নিয়ম ভঙ্গ করা হবে। আরে ধুর, কিসের নিয়ম, কিসের কি? রাজার উপরে কেউ আছে নাকি? তার থেকে বড় কথা তুমি আমার হবু, যেমন তোমার হবু না, রাজ দরবারের একমাত্র মেয়ের জামাই। তুমি তোমার স্বাধীন মতো চলবে। সবই বুঝলাম, কিন্তু রাজার উপরে কেউ আছে নাকি, মানে বুঝলাম না। আরে গাধা, তোমায় বলেছিলাম না যে আমি পরিপালকের ভবিষ্যৎ রানী হব? কিন্তু সেই আসনটা আমি তোমায় দিতে বলেছি বাবাকে, কারণ আমার রাজত্ব দরকার নেই, আমার দরকার শুধু তোমাকে। আমি শুধু তোমার মনে রাজ করব, আর তুমি রাজ করবে পুরো পরিপালকে। মাপসুরার কথা শুনে ভিতরটা খুশিতে ভরে উঠল। ওর উপরে যা অভিমান ছিল সবকিছু এই মুহূর্তের মধ্যে কোথাও যেন উধাও হয়ে গেল। যেখানে সবাই পাওয়ারের জন্য পিছনে ছুটে বেড়ায়, কার উপরে কে উঠবে সেটা নিয়ে টক্কর চলে, আর সেখানে মাপসুরা কিছুই চাই না। তার সমস্ত কিছু আমি, তার শুধু আমাকে চাই। এমন ধারা ভালো, হয়তো দুনিয়ার কেউ আমাকে বাসতে পারবে না। খুশিতে নাচতে ইচ্ছে করছে, কিন্তু সেটা ওর সামনে প্রকাশ করলাম না। সে আমাকে কষ্ট দিয়েছে, এবার আমিও একটু কষ্ট দেব তাকে। না, আমার কিছুই চাই না, আর আমার তোমাকেও দরকার নেই।
আমি পৃথিবীতে গিয়ে অন্য কাউকে বিয়ে করে নেব, না হয় পরিপালক থেকে একজনকে বিয়ে করে নেব, তবুও তোমার সাথে থাকবো না। কি বলছো আকাশ? প্লিজ তোমার পায়ে পড়ি, তুমি এমনটা করো না। কেন? তখন মনে ছিল না যখন আমাকে ছেড়ে চলে এসেছিলে? বিশ্বাস করো, আমি তখন অন্ধ ছিলাম, কিন্তু এখন এই তুমিতেই আটকে গেছি তোমার ভালোবাসায়। প্লিজ তুমি এমন কিছু করো না। না, আমি তো এসব শুনবো না। তখন আমিও অনেক বুঝিয়েছিলাম তোমাকে, কই তুমি তো আমার কোনো কথাই শুনোনি, চলে এসেছিলে স্বার্থপরের মতো। প্লিজ আকাশ, তুমি আমাকে একা করে দিও না। আমি তোমার পায়ে পড়ে ক্ষমা চাইছি। তুমি এসব কিছু করলে আমি মরে যাব। আমি তোমার ভাগ কাউকে দিতে পারবো না। বলতে বলতে ফুপিয়ে কান্না করে দেয়। ওর কান্না থেকে হাসি আর থামাতে পারলাম না, শব্দ করেই হেসে দিলাম। আরে পাগলি, কান্না করে কেন? আমি কি পাগল নাকি যে তোমায় ছেড়ে যাব? তোমার পেটে আমাদের সন্তান রয়েছে, তারপরও আমি অন্য নারীর কাছে যাবো? তুমি সেটা ভাবলে কি করে? আমি তো মজা করছিলাম। কি বললি তুই? তুই এতক্ষণ আমার সাথে মজা করলি, আর অন্যদিকে আমার ভিতরে ফেটে যাচ্ছিল। কুত্তা তুই একটা, বলে আকাশকে মারতে আরম্ভ করে। আরে আল্লাহ, কি করছো তুমি? মারতে গেলে বেপাশে লেগে গেলে বাবু ব্যথা পাবে। পাক ব্যথা? ওর বাবা যে শয়তান হয়ে গেছে সেটা সে দেখুক পেট থেকে। আকাশের চুল ধরে ইচ্ছে মতো টানছে। মাকসুরার হাতকে ছাড়িয়ে নিয়ে ওর হাত দুটোকে চেপে ধরলাম বিছানার সাথে। দেখি এবার কি করে মারো। আরে আমার ময়না পাখি, এত রাগতে নেই, আর তোমার জন্য তো রাগ করা হারাম। আর দাঁড়াও, তোমার রাগ কমাচ্ছি বলে ওর ঠোঁট জোড়া নিজের দখলে করে নিলাম। ইচ্ছে মতো চুমো খাচ্ছি। কি যে নেশা ওর ঠোঁটের মধ্যে তা উপরওয়ালাই ভালো জানেন। ইচ্ছে করছিল না ওকে ছাড়তে, কিন্তু দরজায় কেউ একজন এসে কড়া নাড়ালো, তাই ওকে ছেড়ে দিয়েছি। অতঃপর মাকসুরা বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলল। হ্যাঁ রানী, মহারাজ আপনাদের যেতে বলেছে। একটু পরে নাকি রাজা ঘোষিত করা হবে। ওকে আসছি। মাকসুরা আর আমি নিচে রাজসভায় গেলাম। রাজসভায় গিয়ে তো মাথা ঘুরে উঠল। হাজার হাজার পরী উপস্থিত হয়েছে সেখানে। রাজা মশাই, মাকসুরার বাবা আমাকে সবার সামনে রাজা ঘোষিত করলো, আর আমার মাথার মধ্যে রাজার মুকুট পরিয়ে দিল। কখনো কল্পনাও করতে পারিনি যে এত বড় পজিশনে নিজেকে দেখতে পাবো। যেখানে দুনিয়ার মানুষ আমাকে 2 টাকার দামও দিত না, সেখানে আমি পুরো পরিবালকের রাজা। নতুন রাজা ঘোষিত হওয়ায় সবাই আনন্দ উল্লাস করছে। এমন সময় মাকসুরা আকাশ বলে চিৎকার করে উঠল। দৌড়ে মাকসুরার কাছে গেলাম। কি হয়েছে বাবু তোমার? আমার পেটে খুব ব্যথা করছে, মনে হচ্ছে এক্ষুনি বাবু হয়ে যাবে। পণ্ডিতরা দৌড়ে আসলো, তিনারা দেখিয়ে বললেন মাকসুরার প্রসবের সময় চলে এসেছে, ওর আজকেই প্রসব হবে। সমস্ত কিছুর ইন্তজাম হলো। অভিজ্ঞ মেয়ে পরিধারা মাকসুরার বাবু হওয়ার কার্যক্রম শেষ হলো। মেয়ে হয়েছে আমাদের, দেখতে একদম পুরো ওর মায়ের মতোই হয়েছে। মেয়েটাকে নিয়ে এসে আমার কোলে দিল। মাকসুরার কথা জিজ্ঞেস করতেই যে সে কেমন আছে, সবাই মুখ কালো করে ফেলল। কি হয়েছে? কথা বলছে না যে? মাকসুরা ঠিক আছে তো? ক্ষমা করবেন মহারাজ, মেয়েকে আমরা বাঁচাতে পেরেছি শুধু, আর মহারানী প্রসব করার সময় মারা গেছেন। এটা শুনে বাচ্চাটাকে নিয়ে ধপাস করে মাটিতে বসে পড়লাম। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। আরে পাঠক ভাইরা দাঁড়ান, আপনারা কি ভাবছেন এমন ধরনের কিছু হবে? যদি এমন কিছু ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। এমন কিছুই হয়নি। আমি এখন মাকসুরার পাশেই বসে আছি, আর সে তো মহা খুশি। সে কল্পনাই করতে পারছে না যে সে মা হয়েছে। সমস্ত কিছু ভালোই ভালোই হয়ে যায়। এভাবেই আমাদের সংসারটা পরিপূর্ণতা লাভ করে। আর আমি এখন পুরোপুরি স্বাধীন। ইচ্ছে হলে পৃথিবীতে যাই, আর ইচ্ছে হলে পরিপালকে আসি। তবে বেশিরভাগ সময় পৃথিবীতেই থাকা হয়। 5 বছর পর রাইসামণি হাঁটতে শিখেছে। আমাদের মেয়ের নাম রাইসা। মায়ের সাথে খেলা করছে, আর আমি রুমে বসে আছি। আর মাপসুরা পরিপালকে কাজের জন্য গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। একটু পর মাপসুরা চলে আসে, এসেই রুমে ঢোকে। রাইসা কই? মায়ের সাথে খেলা করছে। তো তুমি ঘরে বসে কি করছো? কিছুই করছিলাম না, তবে ভেবেছিলাম যে তুমি আসলে তোমার সাথে খেলা করব। যা শয়তান, একদম উল্টাপাল্টা বলবে না তুমি। কিসের উল্টোপাল্টা? হ্যাঁ, বলেই ওকে কাছে টেনে নিয়ে আসলাম। এতটাই কাছে নিয়ে এসেছি যে তার নিঃশ্বাস পর্যন্ত শুনতে পাচ্ছি, আর সে কেমন যেন চুপসে আছে। প্লিজ দুষ্টুমি করো না, কখন বাবু চলে আসবে? সে আসবে না, আমার সাথে মজা করে খেলা করছে, আর আমি তোমার সাথে খেলা করব। কি খেলা করবে? বাবু হয় যে, সেই খেলা আর কি। এসব কি বলছো? তোমার লজ্জা শরমে বিক্রি করে কটকটি খেয়েছো নাকি? পাঠকরা শুনছে তো। ওদের কান আছে তো শুনবে না? আর ওরা শুনলে শুনুক, ওরাও তো কাজে লাগাতে পারবে ট্রিক্স গুলো। তোমার আসলেই লজ্জা শরম নেই। না নেই, সরো এখন, আমি আদর করব বলে অপসরাকে আদর করতে আরম্ভ করলাম। পাঠক ভাইরা আর কত শুনবেন? আপনাদের পক্ষ একটু কথা বলছিলাম দেখে ভাবিয়েন না যে আপনাদের সামনে ইতিহাস তৈরি করব। সো
উল্টো রাস্তা ধরে কেটে পড়েন। এখন পার্সোনালে কিছু ইতিহাস তৈরি হবে।